হ্যাঁ, আমরা কি লাইভে এসেছি? হ্যাঁ, আমরা এখনো শিওর না যে আমরা লাইভে আসলাম কি না। ওকে, আমরা সম্ভবত লাইভে এবং আমার জন্য একটা নতুন ধরনের অভিজ্ঞতা। তবে আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। আমরা আর কিছুক্ষণ একটু অপেক্ষা করব। ওকে, okay, let's start. Good afternoon, students. তোমরা জানো এখন একটা একটু অন্যরকম সময় যাচ্ছে আমাদের। এই সময়ে সব কিছুই অন্যরকম। এর মধ্যেও আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আশা করছি যে তোমরা যে যেখানে আছো তোমরাও ভালো আছো। আর একটা জিনিস কি, আমরা আসলে জানি না যে এইভাবে আমাদের আরও কতদিন থাকতে হবে। এই উদ্দেশ্যেই আমরা এখন এইরকম অনলাইনের কিছু কাজ শুরু করেছি, যাতে পড়াশোনার সাথে আমাদের কিছুটা যোগাযোগ থাকে। এই যোগাযোগটা এজন্যই কারণ আমাদের এখন যে অবস্থা ছিল, আমরা যখন লকডাউন শুরু হয় তখন মেইনলি যারা একটা গ্রুপ ছিল যারা ফাইনাল প্রফ দিয়ে ভাইবার জন্য ওয়েট করছিল, আরেকটা গ্রুপ থার্ড প্রফ দিয়ে ফাইনাল ইয়ারে ওঠার জন্য অপেক্ষা করছিল। এই যে একটা দুইটা ব্যাচ, তাদের জন্য খুব ক্রিটিক্যাল একটা সময় যাচ্ছে। আমরা চাচ্ছিলাম তাদের সাথে একটু কমিউনিকেশন করে রাখতে, যাতে যখনই আবার সব সুস্থ স্বাভাবিকভাবে শুরু হবে তখন যেন আমরা আমাদের কাজগুলো চালিয়ে নিতে পারি। আর বিশেষ করে যারা থার্ড প্রফ দিয়ে ফাইনাল ইয়ারের জন্য অপেক্ষা করছো, তাদের বেশ
দেরি হয়ে যাবে। কারণ হচ্ছে আমরা ইউজুয়ালি এপ্রিলের শেষে অথবা মের মাঝামাঝি থেকেই ফাইনাল ইয়ারের ক্লাসগুলো রেজাল্ট না হলেও শুরু করে দেই। তোমাদের ক্ষেত্রে আরও পিছিয়ে যেতে হবে। আমরা ধরে নিচ্ছি যে এটা হয়তো অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত চলে যেতে পারে। তো যাই হোক, যেভাবেই আছো, আমরা আশা করছি যে তোমাদের জন্য শুভকামনা থাকলো। তোমরা সুস্থ থাকো এবং যখন আবার সুস্থ স্বাভাবিক সময় আসবে তখন আবার আমরা নিয়মিত আমাদের ক্লাসগুলোতে ফিরে যাব। আজকের যে পার্টটা, যদিও এটাকে বলা হচ্ছে যে অনলাইন ক্লাস, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা শুধু অনলাইন ক্লাস না, এটা একটা কনভারসেশন অথবা একটা যে আমরা ভবিষ্যতে যেগুলো করব তার শুরুটা আজকে বা আগেও শুরু হয়ে গেছে। প্রস্থোডন্টিক্স পার্টের আজকে আমার পার্টটা শুরু করলাম। তো আমাকে বলা হয়েছে রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার সম্বন্ধে কিছু বলার জন্য, বিশেষ করে ইন্ট্রোডাকশন অফ রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার এবং কিছু স্টেপস নিয়ে আলোচনা করার জন্য। রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার তোমাদের কাছে জনপ্রিয় হচ্ছে, তোমরা বলো সাধারণত আরপিডি। ব্যাপারটা আমাদের কাছে একটু খটকা লাগে, তবে আমরা পছন্দ করি, শিক্ষকরা বিশেষ করে, পুরো অ্যাব্রিভিয়েশন না, পুরো কথাটাই, অর্থাৎ রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার এই কথাটা বলার। তো তোমরাও চেষ্টা করবে, অভ্যাস করবে আরপিডি না বলে রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার এই কথাটা পুরো একভাবে বলতে। তো কোনো কিছু শুরু করার আগেই আমরা এই রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চারটা কোথায় থেকে আসলো এই সম্বন্ধে একটু কথা বলে তারপর আমরা আমাদের মূল বিষয়ে চলে যাব। রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার হচ্ছে প্রস্থোডন্টিক্সেরই একটা পার্ট। প্রস্থোডন্টিক্সটা কি? প্রস্থোডন্টিক্সটা হচ্ছে is the branch of dental art and science that that pertains to the replacement of missing teeth and oral tissues to restore oral maintain and oral form, function, appearance and health। অর্থাৎ আরও সোজা ভাষায় যদি বলতে চাই, দাঁত এবং দাঁতের সংশ্লিষ্ট যে টিস্যু যেগুলো আছে ওগুলোকে যদি আবার কোনো কারণে রিপ্লেস করার দরকার হয় এবং এগুলোকে ফাংশনিংয়ে আনা হয়, যেগুলোতে আমাদের অ্যাপিয়ারেন্স, হেলথ এগুলো আবার রেস্টোর হবে, এই জিনিসটা হচ্ছে প্রস্থোডন্টিক্স। এবং অনেক ধরনের ডেফিনেশন আছে, এগুলো তোমরা অলরেডি জানো। তো সেই প্রস্থোডন্টিক্সের আরেকটা পার্ট হচ্ছে রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার। আরেকটু অন্যভাবে বলতে চাইলে বলা যায় পার্শিয়াল ডেঞ্চার। অর্থাৎ কীরকম ব্যাপারটা, ধরো এটা একটা ডেঞ্চার যেটাতে কি দেখা যাচ্ছে, সবগুলো দাঁত আছে। তাহলে এটাকে আমরা যেমন বলি ডেন্টুলাস। আবার এরকম একটা মডেল যদি আমি নেই, এখানে হচ্ছে কোনো দাঁতই নেই, এটাকে আমরা বলি হচ্ছে ইডেন্টুলাস। তাহলে একটা হলো ডেন্টুলাস যেটাতে সবগুলো দাঁতই আছে, আর একটা হচ্ছে ইডেন্টুলাস অর্থাৎ যেখানে কোনো দাঁত নাই। আর আমাদের কাজটা হচ্ছে পার্শিয়ালি ইডেন্টুলাস সাবজেক্টটা নিয়ে, অর্থাৎ এরকম একটা জিনিস হতে পারে। এখানে যদি দেখা যায় যে দেখো এই জায়গাটাতে মিসিং, অর্থাৎ সেকেন্ড মোলার এবং সেকেন্ড প্রিমোলার এবং ফার্স্ট মোলার এখানে মিসিং দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এই জায়গাটা মিসিং। অর্থাৎ একটা আর্চের মধ্যে কোনো একটা জায়গায় যদি মিসিং থাকে তখন আমরা এটাকে বলি পার্শিয়ালি ইডেন্টুলাস। তো আমাদের যে আজকের রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার বা আরপিডি সেটা এই ধরনের একটা আর্চ যেখানে কয়েকটা দাঁত মিসিং থাকবে, এই ধরনের একটা জিনিস নিয়েই আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ আপার হোক বা লোয়ার হোক, তার যে আর্চের কোনো একটা জায়গায় মিসিং থাকবে, এই জায়গায় যখন আমরা দাঁত এবং তার স্ট্রাকচারগুলো রিপ্লেস করব, সেটাই হচ্ছে পার্শিয়াল ডেঞ্চার, অর্থাৎ একটা অ্যাপ্লায়েন্স দিয়ে যেটা আমরা রিপ্লেস করব। এবং এই পার্শিয়াল অ্যাপ্লায়েন্সটা আমরা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে রিমুভেবল হতে পারে, আরেকটা হচ্ছে ফিক্সড হতে পারে। অর্থাৎ এখানে যে আমরা যেটা রিপ্লেস করব এটা খোলা যাবে
অর্থাৎ রিমুভেবল, অথবা এখানে ফিক্সড করা থাকবে যেটা হবে ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার। তাহলে আমরা প্রথমেই ক্লিয়ার হয়ে গেলাম যে পার্শিয়াল ডেঞ্চার হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার, যেটা এই জায়গায় এই ইডেন্টুলাস পার্শিয়াল ইডেন্টুলাস স্পেসটাকে কভার করবে, যেটা খোলা যাবে। আবার আরেকটা ডেঞ্চার হবে বা আরেকটা প্রস্থেসিস হবে যেটা এখানে থাকবে কিন্তু এটা খোলা যাবে না, যেটাকে আমরা অনেক সময় ব্রিজ প্রস্থেসিস বলি অথবা ইমপ্ল্যান্ট, এই ধরনের জিনিসগুলো এখানে যাবে। তো এই যে পার্শিয়ালি ইডেন্টুলাস আর্চের জন্য কাজ, তার মধ্যে আমরা আজকে আমাদের টপিকটা হচ্ছে রিমুভেবল পার্শিয়াল, অর্থাৎ এই যে ইডেন্টুলাস স্পেসটা যেটা আমরা রেস্টোর করব এবং এখানে যে অ্যাপ্লায়েন্সটা বসাবো ওইটা খুলে আসবে, এরকম একটা অ্যাপ্লায়েন্স নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার এই জিনিসটা যদি আমি বুঝাতে পারি তাহলে আমরা এর পরের স্টেপে যাব। আমরা রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার সম্বন্ধে যখনই কোনো কিছু বলি বা চিন্তা করি, তখনই আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটা কথা বা একটা ছবি, একটা জিনিস যেটার মধ্যে দুইটা দাঁত থাকবে, তারপরে ওটার পাশে কিছু দুইটা তারের মতো থাকবে এবং একটা অ্যাক্রিলিক একটা প্লেট থাকবে, অনেকটা এরকম। এখানে দেখা যাচ্ছে এই যে দুইটা দাঁত আছে, একটা তার এদিকে একটা স্টেনলেস স্টিল ওয়্যার বের হওয়া এবং একটা অ্যাক্রিলিক প্লেট। ইউজুয়ালি রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার বলতে এই ধরনের একটা জিনিস আমাদের চোখের সামনে ভেসে ওঠে, কিন্তু আমাদের একাডেমিক্যালি আমরা যখন পড়বো বা আমরা যে পড়াশোনাটা করি বা বইয়ের মধ্যে আমাদের যে জিনিসটা আছে, এটা কিন্তু এই রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার না। আমরা যে রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চারটা পড়বো ওইটা হচ্ছে কাস্ট পার্শিয়াল ডেঞ্চার, অর্থাৎ এরকম অ্যাক্রিলিক দিয়ে না, ওইটাও দেখতে অনেক একই রকম, প্রায় কাছাকাছি। আমার কাছে আজকে এই মুহূর্তে নেই, তাহলে আমি কম্পেয়ার করতে পারতাম খুব ইজিলি, তোমাদের জন্য বুঝতে সুবিধা হতো। তাহলে এই যে পার্শিয়াল ডেঞ্চার যেটা আমরা চোখে ভাসে বা যেটা নিয়ে আমরা কাজ করি, এটাকে বলা হয় হচ্ছে কনভেনশনাল অথবা টেম্পোরারি অথবা ইন্টিরিম রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার। কিন্তু আমরা একাডেমিক্যালি যে পার্শিয়াল ডেঞ্চারটা রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার পড়ি বা পড়বো সেটা হচ্ছে কাস্ট পার্শিয়াল ডেঞ্চার। এই জিনিসটা আগে আমাদের ক্লিয়ার হয়ে যেতে হবে। আমরা বেশিরভাগ যারা ফাইনাল ইয়ার অলরেডি পার করে ফেলেছো বা প্রফ দিয়ে দিয়েছো, তারা অলরেডি জানো যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা আউটডোরে এই ধরনের কিছু পার্শিয়াল ডেঞ্চার তৈরি করে আমরা পেশেন্টদের মুখে ইনসার্ট করি। কিন্তু আমরা পড়াশোনা যখন করি, পড়াশোনাটা করি টোটালি হচ্ছে কাস্ট পার্শিয়াল ডেঞ্চারের জন্য। এই জিনিসটার জন্যই আমাদের হয় কি কাজ এবং পড়ার মধ্যে একটা সমন্বয় থাকে না, যেটা আমরা গুলিয়ে ফেলি। তাহলে আমাদের প্রথমেই একটা মাথায় রাখতে হবে, যদিও আমি আজকে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না যে কাস্ট পার্শিয়াল ডেঞ্চারটা কেমন হবে, তোমরা যে কোনো বই খুললেই দেখে নিতে পারবে একটা ছবি, অথবা আমার যদি সুযোগ হয় কখনো সামনে আমি তোমাদেরকে দেখাবো কাস্ট পার্শিয়াল ডেঞ্চার। ইউজুয়ালি আমার ক্লাসে আমি যেভাবে দেখাই। তো এই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি ওয়ার্ক করার জন্য করি। কাস্টিং মেশিন যেহেতু সব জায়গায় অ্যাভেলেবল না, বা সবগুলো কলেজেও আছে কিনা আমি জানি না, তো এই জন্য আমরা কাস্টিং করে পার্শিয়াল ডেঞ্চার যেটা তৈরি করা হয় ওইটা ওইভাবে প্র্যাকটিক্যালি দেখাতে পারি না। তাহলে আমরা আবার একটু ব্যাক করলাম, যে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে আমরা যে পড়ালেখাটা করব ওইটা হচ্ছে কাস্ট পার্শিয়াল ডেঞ্চারের জন্য, এবং ওই কাস্ট পার্শিয়াল ডেঞ্চার যেটা রিমুভেবল, অর্থাৎ রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার, এবং এটা কাস্টিং করে তৈরি করা হয় এবং তার সাথে কিছু ল্যাব ওয়ার্ক তো থাকবেই। আর আমরা যে ডেঞ্চারটা ল্যাবে বা আমাদের আউটডোরগুলোতে বা হাসপাতালে আমরা তৈরি করি ওইটাকে বলা হচ্ছে ইন্ট্রিম ডেঞ্চার, প্রভিশনাল ডেঞ্চার অথবা টেম্পোরারি ডেঞ্চার, টেম্পোরারি পার্শিয়াল ডেঞ্চার। তাহলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যেতে পারি এখন, যেটা হচ্ছে রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার এবং স্পেশালি কাস্ট পার্শিয়াল ডেঞ্চার। আজকে আমরা যে আলোচনাটুকু করব এতে থেকে আমরা কতটুকু জানব, এটা হচ্ছে রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চারের ডেফিনেশন, ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, অল্টারনেটিভস, পার্টস, ক্লাসিফিকেশন এবং স্টেপস অফ ফেব্রিকেশন অফ রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার। এই কয়েকটা জিনিস আমরা চেষ্টা করব কভার করার জন্য।
তাহলে প্রথমে আসি আমরা ডেফিনেশন অফ রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার। আসলে ডেফিনেশনের কথা যদি বলি, আমরা যে কোনো বই থেকে, যে কোনো টেক্সট বই থেকে তোমরা এগুলো নিতে পারো। আমি সাধারণত যে টেক্সট বইগুলো পছন্দ করি, অন্যদেরও ভ্যারিয়েশন থাকতে পারে, আমি পছন্দ করি হচ্ছে ম্যাকক্রিকেন্স রিমুভেবল পার্শিয়াল প্রস্তরন্টিক্স। এই বইটা বিশেষভাবে এটা তোমাদের কাছে থাকতেই হবে, আমার ধারণা যে এই বইটা তোমরা ফলো করবে। তারপর আরেকটা বই আমি ফলো করি, রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার ম্যানুয়াল, রবার্ট ডাব্লিউ লনি। এই বইটা অনলাইনে পাওয়া যায়, ফ্রি ভার্সন, খুবই ইফেক্টিভ এবং খুবই ইজি একটা বই। আরেকটা বই তোমাদের সবার প্রিয়, যে বইটা তোমরা বেশিরভাগ স্টুডেন্টরা ফলো করো, এটা হচ্ছে টেক্সট বুক অফ প্রস্তরন্টিক্স, দীপক নীলস্বামী। এই বইটা আমি বলবো না যে এই বইটা খারাপ, এই বইটা অবশ্যই তোমরা পড়বে। তবে আমি যে দুইটা বইয়ের কথা বললাম, ওই দুই বইটাও তোমরা একটু দেখবে, কারণ কিছু কিছু জিনিস যেমন ম্যাকক্রিকেন্স থেকে আমাদের নিতেই হবে, কিছু কিছু জিনিস আমাদের ওই রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার ম্যানুয়াল ওই বইটা থেকে নিতে হবে। আর বেশিরভাগ জিনিস আমরা ওই দীপক নীলস্বামী যে বইটা টেক্সট বুক অফ প্রস্তরন্টিক্স, ওইখান থেকেও নিতে পারবো। তাহলে আমরা রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার শুরু করি। রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার, প্রথমে হচ্ছে পার্শিয়াল ডেঞ্চার কি, আমি একটা ডেফিনেশন বলি। এই ডেফিনেশনটাই যে তোমাদেরকে দিতে হবে এরকম না, তোমরা যে বইগুলো বললাম যে কোনো বই থেকে তোমরা নিয়ে নিতে পারো। তো পার্শিয়াল ডেঞ্চারের ডেফিনেশন হচ্ছে প্রসেসিস দ্যাট রিপ্লেস ওয়ান অর মোর বাট নট অল অফ দ্য ন্যাচুরাল টিথ। আরেকবার বলি, আ প্রসেসিস দ্যাট রিপ্লেসেস ওয়ান অর মোর বাট নট অল অফ দ্য ন্যাচুরাল টিথ অ্যান্ড সাপোর্টিং স্ট্রাকচার্স। তাহলে যে প্রসেসিসটা এক বা একাধিক দাঁত এবং তার সাপোর্টিং স্ট্রাকচার্সকে রিপ্লেস করবে, সেটাই হচ্ছে পার্শিয়াল ডেঞ্চার। এবং একটু আগে আমি বলেছিলাম যে পার্শিয়াল ডেঞ্চার হবে রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার, ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার। তাহলে আমরা আলোচনা করব হচ্ছে রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার। তাহলে রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চারটা কি? আ পার্শিয়াল ডেঞ্চার দ্যাট ক্যান বি রিমুভড অ্যান্ড রিপ্লেসড ইন দ্য মাউথ বাই দ্য পেশেন্ট। অর্থাৎ সেই যে এক বা একাধিক দাঁত আমরা রিপ্লেস করেছিলাম, সেইটা খোলা যাবে, এবং কে খুলতে পারবে? পেশেন্ট নিজেই চাইলে খুলতে পারবে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সেই ধরনের একটা অ্যাপ্লায়েন্স বা প্রসেসিস যেটা এক বা একাধিক দাঁত রিপ্লেস করবে এবং যেটা পেশেন্ট খুলে নিতে পারবে। এবং আমরা যে রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চারের কথা বলবো, ওইটা হচ্ছে যেটার পার্টস, যেটার ইন্ডিকেশন, যেটার কন্ট্রা ইন্ডিকেশন, যেটার অ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করব, এগুলো হচ্ছে কাস্ট পার্শিয়াল ডেঞ্চার, কাস্ট রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার, অর্থাৎ কাস্টিং করে যে জিনিসটা তৈরি করা হয়। তো আমি বলেছিলাম যে আমি তোমাদেরকে প্রথমে একটা ডেফিনেশন বলবো, তোমরা যে কোনো বই থেকে সেই ডেফিনেশনটা নিয়ে নিতে পারো। তারপর আসি আমরা হচ্ছে, এরপরে আমাদের টপিক ছিল কি? ইন্ডিকেশনস। কেন আমরা পার্শিয়াল ডেঞ্চার, রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার করব? খুব সোজা কথা, আমরা কখনো জটিলভাবে কোনো কিছু চিন্তা করব না। আমরা যারা পড়াশোনা করি তাদের ধারণা যে টিচাররা অনেক জানে, অনেক কিছু বোঝে। আসলে ব্যাপারটা এরকম না। আমরা একটা জিনিস অনেকবার পড়ি, এই জন্য আমাদের কাছে অনেকটা পরিষ্কার। তোমরা খুব অনেকগুলো সাবজেক্ট পড়ো, তার সাথে সাথে এইটা পড়ো, যে কারণে অনেকবার যদি না পড়ো এই জিনিসগুলো তোমাদের কাছে পরিষ্কার হবে না। আর এখানে টিচাররা তাদের নিজস্ব জ্ঞান জাহির করে না। তারা কি করে? তারা কিছু বই ফলো করে, সেই বই থেকে ইনফরমেশনগুলো তোমাদের জন্য তোমাদের সুবিধার মতো তুলে দেয়। এটাই হচ্ছে একটা টিচারের কাজ। একটা টিচারের কিন্তু নিজস্ব জ্ঞান দিয়ে তার তোমাদেরকে ক্লাস নেয় না। সে কি করে? কিছু টেক্সট বইকে তোমাদের উপযোগী করে ডেলিভার করে। আর যদি টিচারের জ্ঞান দিয়ে করতো, তাহলে টিচার নিজেই একটা বই লিখে ফেলতো। ওইটা হচ্ছে জ্ঞানের কাজ। অর্থাৎ আমরা যে ক্লাসটা নেই, আমরা কিছু টেক্সট বইকে তোমাদের জন্য সহজভাবে বোঝার ব্যবস্থা করে দেই। এটাই হচ্ছে একজন টিচারের কাজ। তো আমরা যেখানে ছিলাম, ইন্ডিকেশনস অফ রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার, যে কোনো বই থেকে তোমরা নিতে পারো। তারপর আমি কয়েকটা ইন্ডিকেশন, ইম্পর্টেন্ট ইন্ডিকেশন, আমি এগুলো একটু পড়ে শোনাই। লেন্দি ইডেন্টুলাস স্প্যান, that is
too long for a fixed prosthesis, lengthy odontology space। অর্থাৎ এই যে আমরা একটা মডেল দেখিয়েছিলাম, এখানে ওডোন্টোলজি স্পেস দুইটা, অর্থাৎ সেকেন্ড প্রিমোলার এবং একটা মোলার নাই। কিন্তু এইখানে যদি আরও বেশি, আরও দুইটা, অর্থাৎ ফার্স্ট প্রিমোলার এবং ক্যানাইন এগুলোও যদি না থাকতো, তাহলে জায়গাটা ওডোন্টোলজি স্পেসটা আরও বড় হয়ে যেত। এই সব ক্ষেত্রে যখন ওডোন্টোলজি স্পেসের লেন্থটা বড় হয়ে যাবে, যেখানে আমার একটা ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার করা যাবে না, ওই সব ক্ষেত্রে আমি রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার করব। এটা একটা ইন্ডিকেশন। খুব সোজাভাবে যদি বলি, আমার যে ওডোন্টোলজি স্পেসটা এটা যদি বেশ বড় হয়ে যায়, সাধারণত কোনো কোনো বইয়ে বলা থাকে 2 এর অধিক, অর্থাৎ 2টা দাঁত মিসিং হলে যে স্পেস হয় তার চেয়ে বেশি যদি হয়ে যায়, তখন ওই জায়গাটাতে ফিক্সড পার্শিয়াল করাটা নীতিগতভাবে ঠিক হয় না, যে কারণে তখন ওইখানে করা যেতে পারে। এটা হচ্ছে একটা ইন্ডিকেশন। সেকেন্ড ওয়ান, নো পোস্টেরিয়র অ্যাপার্টমেন্ট ফর এ ফিক্সড প্রসেসিস। এই জিনিসগুলো তোমাদের আগেই হয়তো তোমরা অলরেডি জেনে গেছো। এই যে ওডোন্টোলজি স্পেসের সামনে এবং পেছনে যে 2টা দাঁত থাকবে একটা বাউন্ডারির মতো, এই 2টা দাঁতকে বলা হচ্ছে অ্যাবাটমেন্ট টিথ। তাহলে যদি কোনো কারণে এই যে টিথটা এটা না থাকতো, তাহলে এখানে আমরা ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার, অর্থাৎ সাপোর্টিং 2টা দাঁতের মাঝখানে সাপোর্ট নিয়ে যে একটা কিছু করা, ওইটা করতে পারতাম না। তখন কি করতে হতো? তখন অল্টারনেটিভ হিসাবে আমাদের করতে হবে কি, রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার। একটা হচ্ছে ওডোন্টোলজি স্পেসটা যদি বড় হয় তাহলে আমরা করতে পারি। আবার যদি এই যে পিছনের দাঁতটা পোস্টেরিয়রি যে অ্যাবাটমেন্ট এটা না থাকে, তাহলেও এই জায়গাটাকে আমরা তখন রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার দিয়ে কভার করতে পারি। এক্সেসিভ অ্যালভিওলার বোন লস। অনেক সময় দেখা যায় যে স্পেসটা থাকে, ওই জায়গাটা যে বোনটা, রেসিডুয়াল রিজের যে বোনটা, এই জায়গাটা খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় বা কমে যাচ্ছে, নিচের দিকে নেমে যাচ্ছে। আমরা যখন একটা মডেল করব, ইমপ্রেশন নিয়ে যখন স্টাডি করব, যদি দেখি যে এটা স্বাভাবিকের চেয়ে বেশি এবং যদি পেশেন্টের হিস্ট্রি থাকে যে এটা দিন দিন আরও খারাপ হচ্ছে, তখন ওই সব ক্ষেত্রে আমরা ইমপ্ল্যান্ট বা ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার না করে তখন রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার করার চিন্তা করি। এই জন্যই এটাকে ইন্ডিকেশনের মধ্যে ধরা হয়েছে। তারপর আরেকটা, পুয়ার প্রগনোসিস অফ ফর কমপ্লিট ডেঞ্চার ডিউ টু রেসিডুয়াল রিজ মরফোলজি। দেখা গেল যে একটা পেশেন্টের বেশ কয়েকটা দাঁত আছে যেগুলো ফেলে দিয়ে আমরা ভবিষ্যতে কমপ্লিট ডেঞ্চার দাঁত করতে পারি। মানে ধরো 4টা দাঁত আছে টোটাল আর্চের মধ্যে, তো বাকিগুলাই মিসিং। তো এইখানে আমরা তখন কি করি, আস্তে আস্তে ওই 4টা দাঁত ফেলে দিয়ে কমপ্লিট ডেঞ্চারের জন্য পেশেন্টটাকে তৈরি করে ফেলি। যদি কিন্তু কোনো কারণে যদি দেখা যায় যে তার প্রগনোসিস খারাপ হবে, অর্থাৎ তার যে রিমেইনিং যে জটা আছে সে যদি কোনো ডিজিজড পেশেন্ট হয়, ডায়াবেটিক হয় বা অন্যান্য আরও কিছু ডিজিজ আছে, ওইসব ক্ষেত্রে আমরা তখন কি করি, ওই এক্সট্রাকশনগুলো না করে ওই অবস্থাতেই পার্শিয়াল ডেঞ্চার করে তাকে আমরা কাজ চালানোর মতো ব্যবস্থা করে দিই। এটাকে বলা হচ্ছে পুয়ার প্রগনোসিস ফর কমপ্লিট ডেঞ্চার্স ডিউ টু রেসিডুয়াল রিজ মরফোলজি। তারপর আরেকটা ইন্ডিকেশন, রিডিউসড পেরিওডন্টাল সাপোর্ট অফ রিমেইনিং টিথ। রিডিউসড পেরিওডন্টাল সাপোর্ট অফ রিমেইনিং টিথ, এই যে দাঁতগুলো আছে যেটার সাপোর্টে একটা পার্শিয়াল ডেঞ্চার থাকবে, এই দাঁতগুলো যদি দুর্বল হয় তাহলে ওইখানে আমরা সাধারণত ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার করি না, তখন আমরা ওইখানে রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চারের কথা চিন্তা করি। এটাই হচ্ছে একটা ইন্ডিকেশন। আমরা যখন ইন্ডিকেশনের কথাগুলো বলছি তখন বারবার একটা জিনিস চলে আসছে যে ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার করা যাচ্ছে না, তাই রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার করা হবে। এইটা থাকতেছে না, এইখানে ফিক্সড, এইটা না থাকলে ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার করা যাবে না, এইখানে আমরা রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার করছি। তার মানে কিন্তু আরেকটা জিনিস, যে আমরা যদি অ্যাডভান্টেজের কথা চিন্তা করি, একটা রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চারের চেয়ে ফিক্সড পার্শিয়াল ডেঞ্চারের অ্যাডভান্টেজ বেশি। এই জন্যই যে ক্ষেত্রে ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার করা যাবে ওইখানে কিন্তু আমরা রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার করব না। এবার আরেকটু অন্য উদাহরণের কথা বলি, কথা প্রসঙ্গেই। ফিক্সড পার্শিয়াল ডেঞ্চারও আমরা এখন আসলে অ্যাডভান্টেজ কম, ওইটার চেয়ে ইমপ্ল্যান্টের কথা, আরও আধুনিক যে ট্রিটমেন্ট ওইটার কথা চিন্তা করা হয়। অর্থাৎ এই যে ওডোন্টোলজি স্পেসটা ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার করলে সাপোর্টিং 2টা টুথে মডিফিকেশন করে ভালো 2টা দাঁতকে নিয়ে এখানে ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার করতে হয়। ইমপ্ল্যান্টের ক্ষেত্রে আরও ভালো, যেখানে কোনো সাপোর্টিং টুথেরই দরকার হয় না, ওডোন্টোলজি স্পেসটাতেই আমরা ইউটিলাইজ করে ফেলি। তার মানে আমরা যদি
একটা এডেন্টুলাস স্পেস পাই, কাউকে যদি জিজ্ঞেস করা হয় এখানে কি কি করা যাবে, আমরা যদি অ্যাকর্ডিং টু অ্যাডভান্টেজ চিন্তা করি তাহলে প্রথমেই বলবো হচ্ছে এখানে কি করা যাবে, ইমপ্ল্যান্ট করা যাবে, তারপর কি করা যাবে, ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার করা যাবে, তারপর কি করা যাবে, তারপর হচ্ছে রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার করা যাবে। তাহলে কোশ্চেনটা আমি আরেকবার বলি, ভাইবার জন্য বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় এরকম একটা সিচুয়েশন দিয়ে দেওয়া হয়, দিয়ে দেওয়ার পরে বলা হয় যে এই স্পেসে তোমার ট্রিটমেন্ট অল্টারনেটিভসগুলো কী কী আছে। তো আমরা যখন বলি এবং আমরা যারা আনসারটা আশা করি তারা চাই যে তোমরা বলো সবচেয়ে ভালো কোনটা, অর্থাৎ ইমপ্ল্যান্ট, তারপর ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার, তারপর রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার। এখন হয় কি, আমাদের দেশে আর্থসামাজিক প্রেক্ষাপটে বা আমাদের পেশেন্টের সাথে যখন তোমরা কাজ করো তারা কি করো, প্রথমে কি রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চারের কথাটা আগে বলে ফেলো, কিন্তু অ্যাকর্ডিং টু অ্যাডভান্টেজ আমাদের হচ্ছে ইমপ্ল্যান্ট, ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার, রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার। তাহলে আমরা যখন বলবো কিন্তু পেশেন্টের পক্ষে সম্ভব না, এটা আমরা একটা ইন্ডিকেশনের শেষে একটা আছে যেমন কস্ট, ডিজায়ার, কনসিডারেশনস। কস্টের ব্যাপারের জন্য অনেক সময় আমরা এখানে ইমপ্ল্যান্ট, ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার করতে পারি না, যে কারণে আমরা রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার করি। এই জিনিসটা আমি ক্লিয়ার করে ফেললাম এখনই, যে একটা এডেন্টুলাস স্পেস থাকলেই, পার্শিয়াল এডেন্টুলাস স্পেস থাকলেই এখানে আমরা রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার করে ফেলবো, এটা প্রথমেই বলবো না। আমরা কি বলবো, আমরা বলবো প্রথমে হচ্ছে আমরা ইমপ্ল্যান্ট করব, তারপর হচ্ছে ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার করব, তারপর রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার করব। আর আজকে যেহেতু আমাদের টপিক রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার, তো আমরা এই রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার করতে যা যা দরকার হয় ওইগুলো নিয়েই শুধুমাত্র আলোচনা করব। তো ইন্ডিকেশনে আমরা আবার চলে আসি। ক্রস আর্চ স্টেবিলাইজেশন অফ টিথ, indication of removable partial denture, cross arch stabilization of removable partial। এইটা কি, ধরো এরকম একটা স্পেস যেখানে একটা এডেন্টুলাস স্পেস আছে। এখন এই স্পেসটাকে যদি আমি রেস্টোর না করি তাহলে কি হতে পারে, এই নিচের যে দাঁতটা আছে এটা উপরের দিকে এক্সট্রুশন হতে পারে, অথবা যদি নিচের দিকে থাকে এডেন্টুলাস স্পেস তাহলে কি হবে, এরকম উপরের দাঁতটা নিচের দিকে নেমে যেতে পারে, অর্থাৎ একটা আর্চকে আরেকটা আর্চের সাথে আমরা স্টেবিলাইজ করতে পারি, ওইটাকে ধরে রাখার জন্য আমরা রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার দিয়ে ওই জায়গাটাকে, স্পেসটাকে অকুপাইড করে রাখতে পারি। তারপর বলা হচ্ছে নিড ফর ইমিডিয়েট রিপ্লেসমেন্ট অফ এক্সট্রাক্টেড টিথ, নিড ফর ইমিডিয়েট রিপ্লেসমেন্ট অফ এক্সট্রাক্টেড টিথ, অর্থাৎ এক্সট্রাকশন করা হয়েছে ওই মুহূর্তে ওই জায়গাটাতে একটা দাঁত বসানোর কথা বলা হয়েছে, এই সময় একদম ইমিডিয়েট ডেঞ্চার যেটাকে বলা হয়, অর্থাৎ সাথে সাথে। এই ক্ষেত্রে আমরা ইমপ্ল্যান্ট কিছু কিছু তো করা যায়, অনেক সময় করা যায় না, তারপরে ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার তো করাই যায় না, হিলিংয়ের জন্য ওয়েট করতে হয়। তাহলে তখন আমরা কি করতে পারি, আমরা এক্সট্রাকশন করার আগে একটা ইমপ্রেশন নিয়ে একটা মডেল তৈরি করে যে দাঁতটা এক্সট্রাকশন করা হবে ওই দাঁতটা রিপ্লেস করে ওই জায়গায় আগে একটা পার্শিয়াল ডেঞ্চার তৈরি করে রাখি এবং এক্সট্রাকশন করার সাথে সাথে ওইখানে ওইটা বসিয়ে দিতে পারি ইমিডিয়েটলি। এই ক্ষেত্রেও আমরা রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার করতে পারি, ইউজ করতে পারি। আর শেষে বলেছিলাম আমি যে কস্ট অ্যান্ড ডিজায়ার অফ দ্য কন্ডিশন, কস্টের জন্য অথবা পেশেন্ট চাচ্ছে যে সে রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চারই করবে, তাহলেও আমরা রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার করব। তাহলে অনেকগুলো কথা বললাম, আরেকবার একটু রিক্যাপচুলেট করি যে আমরা কখন রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার করব। একটা হচ্ছে লং ইডেন্টুলাস স্পেস থাকলে, তারপরে যদি পোস্টিরিয়র পিছনে একটা সাপোর্টিং ইডেন্টুলাস স্পেসের পেছন দিকে একটা দাঁত না থাকে, তাহলে এক্সেসিভ বন লস হলে, যদি রিচ মরফোলজি খারাপ থাকে তাহলে ওই ক্ষেত্রে আমরা ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার বা কমপ্লিট ডেঞ্চার না করে রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার করব। তারপর ক্রস আর্চ স্টেবিলাইজেশন অফ টিথ এটার জন্য করব, ইমিডিয়েট রিপ্লেসমেন্টের জন্য অনেক সময় আমরা করি। আর যেটা বললাম লাস্টলি কস্ট অ্যান্ড পেশেন্ট ডিজায়ার, এটা আসলে ঠিক ইন্ডিকেশনের মধ্যে পড়ে না, এটা ঠিক। কারণ কি, এটা আমরা নাম্বার বা ইন্ডিকেশনের নাম্বার বাড়ানোর জন্য, সংখ্যা রিটেনের জন্য অনেক সময় আমরা এটা লিখি, বাট এটা আসলে ইন্ডিকেশনের মধ্যে পড়ে না। তো মোটামুটি আমি যদি বোঝাতে পেরে থাকি যে কেন আমরা রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার করব, এই কারণগুলো এইরকমই। এবার আসি হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন, আমরা কখন করব না। এটা একদম সোজা হিসাব, যখন দুই পাশে যে সাপোর্টিং দাঁতটা ওইটার কন্ডিশন ভালো থাকবে না তাহলে আমরা করা যাবে না, তাহলে আমি করব না। যদি পেশেন্টের দেখা যায় যে মুখের মধ্যে অনেকগুলো রেস্টোরেশন আছে, অথবা ক্যারিজ আছে, অথবা সিভিয়ার পেরিওডন্টাল কন্ডিশন আছে, তাহলে আমরা যখন একটা বাড়তি ডেঞ্চার একটা লাগিয়ে দেবো তার মুখের মধ্যে, তখন কি হবে,
তার ক্যারিজ প্রবাবিলিটি আরও বেড়ে যাবে, তার পেরিডন্টাল কন্ডিশন আরও খারাপ হয়ে যেতে পারে। এই ধরনের কেসে আমরা সাধারণত রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার করব না। তবে যে কোনো কন্ডিশনেই আমরা যদি সময় দেই, কন্ডিশনটাকে ইমপ্রুভ করি, এই কন্ট্রা ইন্ডিকেশনগুলোকেই আমরা আবার ইন্ডিকেশনে ফিরিয়ে আনতে পারি। অর্থাৎ যে কারণে করা যাচ্ছিল না ওই প্যাথোলজিটাকে যদি আমরা রিমুভ করে ফেলতে পারি, তাহলে আমরা কি করতে পারি, আমরা ওইখানে ইন্ডিকেশন করে ফেলতে পারি। অর্থাৎ রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চারের আসলে কন্ট্রা ইন্ডিকেশন তেমন নাই। যে কন্ট্রা ইন্ডিকেশনগুলি আমরা বললাম, যে অ্যাবাটমেন্ট টুথ বা সাপোর্টিং টুথগুলো খারাপ বা পেরিডন্টাল কন্ডিশন খারাপ বা ক্যারিজ ছিল, এগুলো যদি আমরা ট্রিটমেন্ট করে পজিশনগুলো ভালো করতে পারি, তাহলে অবশ্যই রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার করা সম্ভব। আমাদের দুইটা টপিক আমরা কথা বললাম, একটা হচ্ছে ইন্ডিকেশন এবং কন্ট্রা ইন্ডিকেশন। এরপর আরেকটা জিনিস আমি বলেছিলাম আমরা কভার করবো, ওটা হচ্ছে অল্টারনেটিভস অফ রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার। একটা রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার আমরা যদি করি, ওই জায়গায় এছাড়া আর কি করা যেতে পারে, যেটার উত্তর আমি কিছুক্ষণ আগেই তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা অলরেডি এখন এটা পারো। আচ্ছা, একটা কোশ্চেন এখানে দেখা যাচ্ছে, এই ইন্ডিকেশনের সময় আমি বলেছিলাম যে নিড ইমিডিয়েট রিপ্লেসমেন্ট অফ এক্সট্রাক্টেড টিথ। আচ্ছা, ও লিখেছে যে ইমিডিয়েট এক্সট্রাকশনের পর হিলিং তো হবে না, পার্শিয়াল ডেঞ্চার বসালে পেশেন্টের ডিসকমফোর্ট ফিল হবে। আসলে এটা ঠিক না, কারণ আমরা এক্সট্রাকশন করার, যদি দেখে থাকো না করলেও, আমরা এক্সট্রাকশন করার পরে কি করি, একটা কটন প্যাক দিয়ে কামড় দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিতে বলি, হিলিং অ্যাটলিস্ট প্রথমে ইনিশিয়াল ক্লট যেটা ওটা হওয়ার জন্য। ক্লট হওয়ার পরে সে কিন্তু এটা খুলে ফেলে, কটনটা ফেলে দেয়, তাহলে কি হবে, এরপর কিন্তু সে তার স্বাভাবিক যা যা করার, খাওয়া দাওয়া করার, যেভাবে চলার সেভাবেই করবে এবং হিলিংটা হতে থাকবে, অটোমেটিক্যালি হিলিংটা হতে থাকবে। তো আমরা যদি এক্সট্রাকশন করার পর ওই জায়গায় একটা পার্শিয়াল ডেঞ্চার দিয়ে দেই, হ্যাঁ, এবং তারপরে যদি আমরা কটন দিয়ে রাখতে বলি ওই একই রকম, তাহলে কি হবে, আধ ঘন্টা পরে সেই কটনটা যখন প্রেশার প্যাক, কটনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রেশার দিয়ে ওই জায়গাটাকে, হিলিংটাকে বা ক্লটিংটাকে অ্যাগ্রিভেট করা, মানে কলিংটাকে হতে সাহায্য করা। সেই ক্লটিংটা যদি হয়ে যায়, তারপরে কিন্তু ওই জায়গাটাতে কী হবে, যদি ফাঁকা থাকে, খাবার, আমরা তো আর খাওয়া দাওয়া ছাড়া থাকবো না, বা আমাদের যে অন্যান্য যে কাজগুলো ওগুলো আমরা করব, অর্থাৎ খাওয়া দাওয়া বা অন্যান্য যে পার্টিকেলসগুলো থাকবে ওগুলো ওই জায়গাটাতে যাবে এবং ওইখানে আমাদের কি হবে, খাবার কণা জমে ওইখানে আরও ইনফেকশন হতে পারে। এই জন্য আমরা বলি যে প্রাইমারি হিলিং হয়ে যাওয়ার পরে অ্যাটলিস্ট 24 ঘন্টা পর থেকে হালকা লবণ গরম পানি দিয়ে কুলুকুচি করার জন্য, রিঞ্জিং করার জন্য, যাতে কি হয়, ওই এক্সট্রাক্টেড জায়গাটাতে কোনো ফুড পার্টিকেলস, খাবার বা অন্য কিছু জমে না থাকতে পারে, যেটা আমাদের হিলিংয়ে অসুবিধা করবে। তো আমরা যদি এক্সট্রাকশন করার পরে ইমিডিয়েটলি একটা পার্শিয়াল ডেঞ্চার ওইখানে একটা দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু ওই আধ ঘন্টার কামড় দিয়ে রাখার পরে, তারপরে যে কটন দিয়ে তো কামড় দিয়ে রাখবেই, তাহলে কিন্তু আধ ঘন্টা পরে যখন সে ওই কটনটা ফেলে দিবে, ডেঞ্চারটা থাকবে, ওইখানে অন্যান্য ফুড পার্টিকেলস যে হিলিংয়ে ডিসরাপশন করতে পারবে না, অর্থাৎ তার হিলিংটা আরও ভালো হবে বলা হচ্ছে। এবং এই জিনিসগুলো তোমরা ভবিষ্যতে আরও পাবে। আমরা এইসব ক্ষেত্রে একটা লাইনিং ম্যাটেরিয়াল, অর্থাৎ যে ডেঞ্চারটা তৈরি করা হয় তার ভেতরের দিকে যে অংশটা ওই এক্সট্রাক্টেড পার্টের সাথে লেগে থাকবে, ওইখানে একটা মেডিকামেন্টস, একটা লাইনিং ম্যাটেরিয়াল বলা হয়, ওইটা দিয়ে দেওয়া হয়, যেটা হিলিংকে আরও হেল্প করে, ভালো হিলিং হতে সাহায্য করে। আমার ধারণা তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো, যে এক্সট্রাকশন করার পরেই পেশেন্টকে যদি আমরা ডেঞ্চার দিই, তার ডিসকমফোর্ট ফিল হবে না, কারণ আমরা ডেঞ্চারটা একটু আন্ডারমাইন্ড, অর্থাৎ একেবারে বাইট দিয়ে তৈরি করব না, কারণ কামড় দিলেই যাতে এটা না পড়ে এরকমভাবে তৈরি করব, যে কারণে ওইখানে কোনো প্রেশার পড়বে না, বরং ওইখানে যেহেতু কোনো ফুড পার্টিকেলস যাবে না, ওইখানে হিলিংটা আরও ভালো হবে। এরপরে আমরা বলতে চাচ্ছিলাম অল্টারনেটিভস। একটা ইডেন্টুলার স্পেস পেলেই আমরা রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার ছাড়াও আর কী করতে পারি, এটা উত্তর আমি প্রথমে কিছুক্ষণ আগে দিয়ে দিয়েছি। বেস্ট অপশন হচ্ছে ইমপ্ল্যান্ট প্রস্থেসিস, তারপর হচ্ছে ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার, অর্থাৎ ব্রিজ, যেটাকে বলা হয় সংক্ষেপে ব্রিজ প্রস্থেসিস, সেটা। তাহলে অল্টারনেটিভগুলো আমরা একটু আলোচনা করে ফেললাম। ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার, ইমপ্ল্যান্ট সাপোর্টেড প্রস্থেসিস, এবং কোনো ক্ষেত্রে
কোনো ক্ষেত্রে বলা হয় অল্টারনেটিভ হিসাবে। দেখা গেল যে পার্শিয়াল ডেঞ্চার করার ক্ষেত্রে এত বাধা যে আমরা যে কয়টা দাঁত আছে সবগুলো ফেলে কমপ্লিট ডেঞ্চার করে দেওয়া হয়। তবে এইটা অল্টারনেটিভ হিসাবে আমরা ঠিক সরাসরি অল্টারনেটিভ হিসাবে বলি না। তাহলে সরাসরি অল্টারনেটিভ হিসাবে আমরা দুইটা বলতে পারি রিমুভাল পার্শিয়াল ডেঞ্চারের, একটা হচ্ছে ইমপ্ল্যান্ট প্রসেসিস আর একটা হচ্ছে ফিক্সড প্রসেসিস, ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার। ওয়েল, আমাদের অবজেক্টিভসের মধ্যে আমরা যে জিনিসগুলো আলোচনা করবো বলেছিলাম ডেফিনেশন, ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, অল্টারনেটিভস। এরপরে আসি পার্টস। একটা রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার তার পার্টসগুলো কেমন হবে। তো এইখানে আমাদের আবার একটু পিছনে চলে যেতে হবে। একদম শুরুতেই আমরা বলেছিলাম যে একটা পার্শিয়াল ডেঞ্চার আমরা যখন করব তখন আমরা যে পার্শিয়াল ডেঞ্চারটা করব, যে জিনিসটা পরব, ওইটা হচ্ছে কাস্ট পার্শিয়াল ডেঞ্চার। এখন আমরা যখন পার্টসের কথা আলোচনা করব তখন আমরা কি বলবো, পার্টসগুলো কি কি, ওইটা হচ্ছে কাস্ট পার্শিয়াল ডেঞ্চারের পার্ট। অর্থাৎ এই যে ট্র্যাডিশনাল বা কনভেনশনাল যে অ্যাক্রিলিক ডেঞ্চার, দুইটা ওয়্যার আছে অথবা একটা ওয়্যার থাকবে, একটা দাঁত থাকবে এবং অ্যাক্রিলিক প্লেট থাকবে, এইটার পার্টস না। আমরা যে এটার পার্টসগুলো আলোচনা, এটা যেমন ক্ল্যাপস, বেস আর হচ্ছে স্যাডেল, এই তিনটা জিনিস দিয়েই শেষ। কিন্তু তোমরা যদি যখন বইয়ে যাবে, বইয়ে দেখবে যে একটা জিনিস কম্পোনেন্ট পার্টস অফ পার্শিয়াল ডেঞ্চার হিসাবে 7টা জিনিসের কথা বলা হয়েছে। নাম্বার 1 মেজর কানেক্টর, মাইনর কানেক্টর, রেস্ট, ডাইরেক্ট রিটেইনার, ইনডাইরেক্ট রিটেইনার, ডেঞ্চার বেস অ্যান্ড আর্টিফিশিয়াল টিথ। আমি আরেকবার বলি, পার্টস অফ রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার আমরা যখন বললাম 7টা, তার মানে এটা হচ্ছে কাস্ট পার্শিয়াল ডেঞ্চার, নট কনভেনশনাল পার্শিয়াল ডেঞ্চার। এই যে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কনভেনশনাল পার্শিয়াল ডেঞ্চার। এইটার পার্টস নিয়ে আমরা আলোচনা করছি না, বা আমাদের বইয়ে কিন্তু এইটা নিয়ে আলোচনা করা হয় না। আমরা প্রথম থেকে এটা মাথা থেকে রাখি, আমরা ল্যাবে বা আউটডোরে এটা নিয়ে কাজ করি, কিন্তু আমরা যখন পড়ালেখা করব ওইটা হচ্ছে কাস্ট পার্শিয়াল ডেঞ্চার এবং ওইটার পার্টস হচ্ছে 7টা। পার্টসগুলো কী কী? মেজর কানেক্টর, মাইনর কানেক্টর, রেস্ট, ডাইরেক্ট রিটেইনার, ইনডাইরেক্ট রিটেইনার, ডেঞ্চার বেস, আর্টিফিশিয়াল টিথ। তোমরা যদি যে কোনো টেক্সট বই, আমি যেগুলো নাম বললাম, ম্যাক্রিকেন্স রিমুভেবল প্রস্থোডন্টিক্স অথবা টেক্সট বুক অফ প্রস্থোডন্টিক্স দীপক নীলস্বামী, অথবা রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার যে ম্যানুয়াল, যে বইগুলো বা যে কোনো বই নাও, তাতে সেখানেই তোমরা যে পার্টসগুলো পাবে ওইটা হচ্ছে কাস্ট পার্শিয়াল ডেঞ্চারের পার্টস। মেজর কানেক্টর, মাইনর কানেক্টর, রেস্ট, ডাইরেক্ট রিটেনার, ইনডাইরেক্ট রিটেনার, ডেঞ্চার বেস, আর্টিফিশিয়াল টিথ। এই যে 7টা পার্টসের কথা আমরা বললাম, আমি যদি একটা ছবি দেখাই তোমাদেরকে, এখানে কি দেখা যাচ্ছে, এই যে ছবিটা, এইটা হচ্ছে একটা কাস্ট পার্শিয়াল ডেঞ্চার এবং এইটার মধ্যেই সবগুলো পার্টসগুলো আছে। আর আরেকটা জিনিস বলে রাখা ভালো, আমাদের ফাইনাল ইয়ারের সবগুলো সাবজেক্টই হচ্ছে ক্লিনিক্যাল সাবজেক্ট। অর্থাৎ আমরা যে কাজগুলো করি বা যে পড়াশোনাটা করি ওইটার সাথে আমাদের ক্লিনিক্যালি খুব বেশি যোগাযোগ আছে। অর্থাৎ আমরা যা পড়ি এবং তাই করি। কিন্তু এই রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চারের ক্ষেত্রে হয় কি, আমরা পড়ি কাস্ট পার্শিয়াল ডেঞ্চার আর করি হচ্ছে কনভেনশনাল পার্শিয়াল ডেঞ্চার, যে কারণে একটা কনফিউশন তৈরি হয়ে যায়। তো এই জন্যই আমরা আজকে তোমাদেরকে সেই কাস্ট পার্শিয়ালটা যদি তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে ভালো হতো। তো এই পরিবর্তিত সময়ের জন্য আমার কাছে এখন নেই এই মুহূর্তে, না হলে আমি তোমাদেরকে এটা দেখাতাম, আরও ইজি হতো, যে পার্টসগুলো কোনটা আমি ধরে ধরে তোমাদেরকে দেখাতে পারতাম। তো তারপর আমি বলি, মেজর কানেক্টর একটা কাস্ট পার্শিয়াল ডেঞ্চারের একটা ইম্পর্টেন্ট পার্ট। বলা হয় দ্য লার্জেস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্টস অফ রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার। মেজর কানেক্টর, লার্জেস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্টস অফ রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার। এই জিনিসটা কি? এটা হচ্ছে দ্য ইউনিট অফ রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার which connects the parts of one side of the dental arch to those of the other side. সোজা ভাষায় যদি বলি, এটা হচ্ছে একটা ডেঞ্চারের এমন একটা পার্ট যেটা এক পাশকে আরেক পাশের সাথে অথবা একটা কম্পোনেন্টকে আরেকটা কম্পোনেন্টের সাথে জোড়া দিয়ে রাখে এবং সবচেয়ে বড় অংশ জুড়ে থাকে। এটাকেই বলা হয় হচ্ছে রিমুভেবল কাস্ট পার্শিয়াল ডেঞ্চার।
সরি মেজর কানেক্টর। আমি যদি এখানে একটু দেখানোর চেষ্টা করি, এই যে লাল অংশটুকু ভেতরের, এইটা একটা মেজর কানেক্টর হতে পারে। এই পার্টটুকুকে আমরা মেজর কানেক্টর বলতে পারি। একটা আর্চকে আরেকটা আর্চের পাশের সাথে কানেক্ট করলো, এবং এটার মধ্যে অন্যান্য যে কম্পোনেন্টসগুলো বসবে, আরও যে 6টা কম্পোনেন্টস, এটার সাথে রিলেট করে রাখবে, মেজর পার্ট। এই জন্য এটাকে বলা হচ্ছে মেজর কানেক্টর। তারপর আরেকটা পার্ট হচ্ছে মাইনর কানেক্টর। মাইনর কানেক্টরটা কি? এ ইউনিট of a partial denture which connects the other components like direct retainer, indirect retainer, denture base, etc. অর্থাৎ মেজর কানেক্টরটা যেটা, আবার যদি দেখাই আমি এরকম, এই যে এই লাল অংশটা হচ্ছে মেজর কানেক্টর। এটা থেকে অন্যান্য পার্টসগুলোকে, যেমন ধরো কি বলা হলো, ইনডাইরেক্ট রিটেনার, ডাইরেক্ট রিটেনার, অর্থাৎ এই যে এই ক্ল্যাপসটা, এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট রিটেনার বা একটা রেস্ট। অন্যান্য যে পার্টগুলোকে আবার ছোট অংশ দিয়ে ধরে রাখে। আমরা যদি বড় করে এই ছবিটাতে দেখি, এই যে এইটা যদি মেজর কানেক্টর হয়, এই যে ছোট অংশটুকু, এইটা হচ্ছে মাইনর কানেক্টর। এই মাইনর কানেক্টরটা এটা হচ্ছে মাইনর কানেক্টর, ছোট অংশগুলো। তাহলে ডেঞ্চারের সবচেয়ে বড় অংশ যেটা, ওইটা হচ্ছে মেজর কানেক্টর, যেটা অন্যান্য সবগুলো পার্টস এটার সাথে জুড়ে থাকে। অন্যান্য পার্টসগুলোকে আবার মেজর কানেক্টরের সাথে জুড়ে দেওয়ার জন্য একটা ছোট যে অংশটা, ওইটা হচ্ছে মাইনর কানেক্টর। তারপর আসি হচ্ছে রেস্ট। রেস্টটা হচ্ছে পুরো ডেঞ্চারটার এমন একটা পার্ট, যে পার্টটা কি হবে, আর্টিফিশিয়াল টুথ না। ধরো এই যে এই জায়গাটা, ইডেন্টোলাস স্পেসে আমরা দাঁতটা বসাবো, এই যে সাপোর্টিং দুইটা টুথ, এই দুইটা টুথের উপরে যে পার্টটা বসবে, টুথের অক্লুশনে, ইউজুয়ালি অক্লুশাল সারফেসে বসে, ওইখানে যে পার্টটা বসবে, পার্টটা হচ্ছে রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চারেরই, কিন্তু এটা টাচে থাকবে হচ্ছে টুথের, ন্যাচারাল টুথের টাচে থাকবে, ওইটাকে বলা হচ্ছে রেস্ট। কি? এ রিজিড এক্সটেনশন অফ দ্য ফিক্সড অর রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার which contacts a remaining tooth or teeth to dissipate vertical or horizontal forces. আগে বললাম a rigid extension of a removable partial denture which contacts a remaining tooth or teeth. অর্থাৎ এই ডেঞ্চারটা যে পার্টটা ন্যাচারাল টিথের কন্ট্যাক্টে থাকে, ওইটাকে বলা হচ্ছে রেস্ট। আচ্ছা, এরপরে আরেকটা আমরা তাহলে 3টা বললাম, মেজর কানেক্টর, মাইনর কানেক্টর এবং রেস্ট। ফোর্থ, ডাইরেক্ট রিটেইনার। এই ডাইরেক্ট রিটেইনারটা হচ্ছে সবচেয়ে কমন। ডাইরেক্ট রিটেইনার বলতে আমরা ডেঞ্চার বলতে যে ক্ল্যাপসের কথা বলি, একটা তারের মতো একটা জিনিস যেটা দেখা যায়, এখানে একটা যেমন দেখা যায়, এটা হচ্ছে ক্ল্যাপস। এটা হচ্ছে এক ধরনের ক্ল্যাপস, অনেক ধরনের ক্ল্যাপস হয়, যেটার মেইন কাজটাই হচ্ছে এই পুরো প্রসেসিসটাকে ধরে রাখা, পুরো প্রসেসিসটাকে জায়গায় ধরে রাখা। এই যে সাপোর্টটা দেয়, এটাই হচ্ছে ডাইরেক্ট রিটেইনার, অথবা এক কথায় যেটাকে আমরা বলি ক্ল্যাপস, সেই ক্ল্যাপসের কাজ। এ ইউনিট অফ এ পার্শিয়াল ডেঞ্চার হুইচ প্রোভাইডস রিটেনশন এগেনস্ট ডিসলজিং ফোর্স। অর্থাৎ এই ডেঞ্চারটা, প্রসেসিসটা খুলে আসে না বা পড়ে যাচ্ছে না, যে সাপোর্টের কারণে, যার কারণে, সেটাই হচ্ছে ডাইরেক্ট রিটেনার। এবং এটা বলতেই আমরা এক কথায় চিন্তা করব কোন জিনিসটাকে, এটা হচ্ছে ক্ল্যাপস, এই যে ধরে রাখবে যেটা দুই পাশ থেকে ডেঞ্চারকে। ইনডাইরেক্ট রিটেনার অনেকটা ওই যে মাইনর কানেক্টরের মতোই, তবে আচ্ছা, যখন বাড়তি সুযোগ কিছুর দরকার হয়, অর্থাৎ আমাদের ডাইরেক্ট রিটেনার দিয়ে আমরা ধরে রাখলাম, কিন্তু তারপরও আরও ভালোভাবে ধরে রাখার জন্য, বা ওই জিনিসটাকে, একটা জিনিস আমি এখানে বসালাম, তখন এটা মুভমেন্ট হতে পারে বা নড়ে যেতে পারে বা সরে যেতে পারে, ওইটাকে আরও ভালোভাবে ডিসলজমেন্টকে প্রিভেন্ট করার জন্য এক্সট্রা একটা ডিভাইস বলতে পারি আমরা, ওইটা হচ্ছে ইনডাইরেক্ট রিটেইনার। অর্থাৎ
ডাইরেক্ট রিটেনার থাকার পরও আরও বেশি সাপোর্ট দেওয়ার জন্য ইনডাইরেক্ট রিটেনারটা ইউজ করা হয়। নেক্সট হচ্ছে ডেঞ্চার বেস, এ ইউনিট অফ এ পার্শিয়াল ডেঞ্চার হুইচ কভার্স দ্য রেসিডুয়াল রিজ অ্যান্ড সাপোর্টস দ্য ডেঞ্চার টিথ। অর্থাৎ ডেঞ্চার বেস এই যে ইডেন্টোলাস স্পেসের রিজের যে অংশটুকু এবং যে জায়গাটাতে আর্টিফিশিয়াল টিথটা বসবে এইটাকে বলা হয় হচ্ছে ডেঞ্চার বেস। আরেকবার বলি, a unit of a partial denture which covers the residual ridge and supports the denture teeth। এই যে দুইটা দাঁত এখানে বসবে এই জায়গাটাই হচ্ছে ডেঞ্চার বেস। এবং লাস্টলি বা ফাইনালি ওটা হচ্ছে আর্টিফিশিয়াল টিথ, অর্থাৎ যে আর্টিফিশিয়াল টিথটা এই যে ডেঞ্চারটার উপরে বসলো এটাই হচ্ছে লাস্ট পার্ট। এই যে এখানে যেমন একটা দাঁত বসলো, অথবা আরও এইখানে যদি আমরা দেখাতে চাই, রেসিডুয়াল রিজের উপরে এই যে দাঁতটা বসলো এইটা হচ্ছে রেসিডুয়াল রিজ, তার উপরে আর্টিফিশিয়াল টিথটা বসলো। আমরা তাহলে এক এক করে একটা কাস্ট পার্শিয়াল ডেঞ্চারের, কাস্ট রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চারের পার্টসগুলো কথা বললাম। একটা হচ্ছে মেজর কানেক্টর, মাইনর কানেক্টর, রেস্ট, ডাইরেক্ট রিটেনার, ইনডাইরেক্ট রিটেনার, ডেঞ্চার বেস এবং আর্টিফিশিয়াল টিথ। আমি যদি একটা জিনিস হাতে নিয়ে বোঝার চেষ্টা করি, এরকম একটা মডেল যদি থাকে আমার সাথে, যদি একটা কাস্ট পার্শিয়াল ডেঞ্চার থাকে, ওইটা যদি আমি এখানে বসে এটা যদি আমি খুঁজে বের করতে পারি, যেটা ইউজুয়ালি আমরা করি আমাদের ক্লাসে, আমাদের কলেজে যেটা আমরা প্রোভাইড করি, একটা কাস্ট পার্শিয়াল ডেঞ্চার হাতে দিয়ে আমরা পার্টসগুলো দেখাই, তখন কি হয় অনেক ইজি হয়ে যায়। আর আজকে তোমার সাথে আমাদের যে কনভারসেশনটা হচ্ছে এটা হচ্ছে অনেকটা ক্লিনিক্যাল না, এটা একটা কনভারসেশন। আমি তোমাদেরকে দেখাতে পারছি না, বা দেখালেও তোমরা হাতে নিয়ে এখন দেখতে পাচ্ছ না, যে কারণে ওইভাবে ক্লিয়ার হওয়া যাচ্ছে না হয়তো বা। তো তারপরও আমরা এখন জেনে রাখি, এবং আমরা যতদিন হাতে না পাবো, যতদিন ওইভাবে ক্লাস করতে না পারবো, ততদিন আমরা বইয়ের ছবিগুলো দেখবো। অনেক সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে, কালার ছবি দেওয়া আছে, ওগুলো দেখলে ইজি। এবং ডেফিনেশনগুলো যেগুলো দেওয়া আছে, মেজর কানেক্টর, মাইনর কানেক্টর, রেস্ট, ডাইরেক্ট রিটেনার, ইনডাইরেক্ট রিটেনার, এগুলো আমরা যদি পড়ি এবং মিলানোর চেষ্টা করি ফিগারের সাথে, তাহলেই আমি পার্টসগুলো অ্যাটলিস্ট জেনে যাব। তাহলে আমরা এখন পর্যন্ত আলোচনা করলাম হচ্ছে ডেফিনেশন, ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, অল্টারনেটিভস, পার্টস। নাও ক্লাসিফিকেশন। এই যে আমরা কাস্ট পার্শিয়াল ডেঞ্চার এটা করব একটা ইডেন্টোলাস স্পেসের মধ্যে, এটা আমরা আবার বিভিন্ন আমাদের কাজের সুবিধার জন্য, পড়ার সুবিধার জন্য, ডিজাইনের সুবিধার জন্য আমরা ক্লাসিফিকেশন করি। ক্লাসিফিকেশনটা কি? অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে, মানে অনেক ধরনের। আমরা যদি বইগুলো খুলি প্রায় 10-15টা বা আরও বেশি ক্লাসিফিকেশন। কোনটার ক্লাসিফিকেশন বলা হচ্ছে? এই যে একটা পার্শিয়ালি ইডেন্টোলাস আর্চের যে ইডেন্টোলাস স্পেস, এই স্পেস বিভিন্ন ধরনের স্পেসের উপর ডিপেন্ড করে আমরা কি করি, এই রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চারের ক্লাসিফিকেশনটা করি। কীরকম? তার মধ্যে সবচেয়ে অ্যাকসেপ্টেবল বা সবচেয়ে বলা যায় যে সবচেয়ে বেশি আমরা ইউজ করি যে ক্লাসিফিকেশনটা, ওটা হচ্ছে কেনেডিস ক্লাসিফিকেশন। এটা 1923-তে এডওয়ার্ড কেনেডি উনি এটা করেছিলেন, এবং এটাই সবচেয়ে অ্যাকসেপ্টেবল এবং ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেবল, এবং এটা বললেই হয়। এখানে আরও ইজি অন্যান্য ক্লাসিফিকেশনগুলো যদি আমরা দেখি বইয়ের মধ্যে, টেক্সট বইগুলোর মধ্যে দেওয়া আছে, তাহলে দেখা যাবে যে এখানে কেনেডির ক্লাসিফিকেশনটাকেই মানে সবাই মোটামুটি আমরা অ্যাকসেপ্টেবল বা ইজি বলা যায়। এছাড়া আমি যদি আরও কয়েকটা নাম বলি, কুমার্স, কেনেডি, নিউরো, স্কিনার্স, অ্যাপ্লিকেটস, মডিফিকেশন, ক্লাসিফিকেশন, এরকম আরও অনেকগুলো নাম বলা যাবে। যাই হোক, তো কেনেডির যে ক্লাসিফিকেশনটা আমরা সবচেয়ে বেশি ফলো করি, ওইটা কী করে, এই ইডেন্টোলাস স্পেসের উপর ডিপেন্ড করে ক্লাসিফিকেশনগুলো করা হয়। 4টা ক্লাসিফিকেশন করা হয়, অর্থাৎ ক্লাস 1, ক্লাস 2, কেনেডি ক্লাস 1 ক্লাসিফিকেশন, কেনেডি ক্লাস 2 ক্লাসিফিকেশন, কেনেডি ক্লাস 3 ক্লাসিফিকেশন, অ্যান্ড কেনেডি ক্লাস 4 ক্লাসিফিকেশন ফর রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার। এই রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চারটা কাস্ট পার্শিয়াল ডেঞ্চার হতে পারে অথবা কনভেনশনাল হতে পারে, যেটাই হোক। তো প্রথমে একটা হচ্ছে ক্লাস 1, bilateral edentulous areas located posterior to all remaining teeth। আবার বলি, ক্লাস 1,
bilateral edentulous areas located posterior to all remaining natural teeth. এই যে কথাটা বললাম এটার সোজা বাংলা যদি করি আমরা এরকম হবে, বাইল্যাটারাল এডেন্টুলাস এরিয়া অর্থাৎ এখানে যদি আমরা একটা আর্চ ধরি, বাইল্যাটারাল অর্থাৎ দুই দিকেই এডেন্টুলাস স্পেস। এই যে এখানে আর্টিফিশিয়াল টুথ বসানো আছে, বোঝা যায়। এইটা একটা এডেন্টুলাস স্পেস, এটা একটা এডেন্টুলাস স্পেস, এবং এটার পেছনে কোনো ন্যাচারাল টিথ নাই। ন্যাচারাল টিথগুলো কি সামনে। এই ধরনের কেসকে বলা হচ্ছে ক্লাস 1, যেখানে কি বাইল্যাটারাল এডেন্টুলাস স্পেস, মানে দুই দিকে এডেন্টুলাস স্পেস এবং এডেন্টুলাস স্পেসের সামনের দিকে ন্যাচারাল টিথ থাকবে, পেছনের দিকে কোনো ন্যাচারাল টিথ নাই। এটাকেই বলা হচ্ছে কেনেডি ক্লাস 1 এডেন্টুলাস স্পেস, কেনেডি ক্লাস 1 ক্লাসিফিকেশনের বাইল্যাটারাল এডেন্টুলাস স্পেস। এবার আসি ক্লাস 2, এটা হচ্ছে ইউনিল্যাটারাল এডেন্টুলাস এরিয়াস লোকেটেড পোস্টেরিয়র টু অল রিমেইনিং ন্যাচারাল টিথ। অর্থাৎ যদি এক পাশে হয়, ক্লাস 1 ছিল দুই পাশে যদি এডেন্টুলাস হয় এবং পেছনে যদি কোনো ন্যাচারাল টিথ না থাকে, শুধু সামনের দিকে থাকে, তাহলে হচ্ছে ক্লাস 1। ক্লাস 2 যদি এক পাশে থাকে, অর্থাৎ এই পাশে ধরে নিচ্ছি সবগুলো দাঁতই আছে, কিন্তু এই পাশে এডেন্টুলাস স্পেস এবং এখানেও পিছনে কোনো ন্যাচারাল টিথ নেই, ন্যাচারাল টুথগুলো সবগুলোও সামনে। এই ধরনের সিচুয়েশনকে বলা হচ্ছে কেনেডি ক্লাস 2 এডেন্টুলাস স্পেস বা ক্লাসিফিকেশন কেনেডি ক্লাস 2, ইউনিল্যাটারাল এডেন্টুলাস এরিয়া লোকেটেড পোস্টেরিয়র টু অল রিমেইনিং ন্যাচারাল টিথ। তাহলে একটা হলো যদি দুই পাশেই এডেন্টুলাস এরিয়া থাকে এবং এটার পেছনে যদি কোনো ন্যাচারাল টিথ না থাকে, তখন আমরা বলি হচ্ছে ক্লাস 1। যদি শুধু এক পাশে এডেন্টুলাস স্পেস থাকে এবং পেছনে যদি কোনো ন্যাচারাল টিথ না থাকে, ন্যাচারাল টিথগুলো শুধু সামনের দিকে বা এই পুরো আর্চে, এটাকে বলা হচ্ছে ক্লাস 2। এইবার আসি ক্লাস 3। ক্লাস 3টা কি? ইউনিল্যাটারাল এডেন্টুলাস স্পেস বাউন্ডেড বাই অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ন্যাচারাল টিথ। ইউনিল্যাটারাল অর্থাৎ একটা এডেন্টুলাস স্পেস, ওটা কিভাবে বাউন্ডেড হবে? ওটা সামনের দিকেও এবং পেছনের দিকেও ন্যাচারাল টিথ থাকবে। এই যেমন এইখানে এই যে এডেন্টুলাস স্পেসটা দেখা যাচ্ছে, এই যে এখানে সেকেন্ড প্রিমোলার এবং ফার্স্ট মোলার নেই, এটা সামনেও দাঁত দেখা যাচ্ছে, পেছন দিকেও দাঁত দেখা যাচ্ছে, অর্থাৎ এই যে এডেন্টুলাস স্পেসটা এটা বাউন্ডেড, ন্যাচারাল টিথ দিয়ে বাউন্ডেড। এই ধরনের কেসকে বলা হচ্ছে কেনেডি ক্লাস 3 ক্লাসিফিকেশন। আবার আমরা আসি কেনেডি ক্লাস 1, যেটার এডেন্টুলাস স্পেস দুই দিকেই থাকবে কিন্তু পিছনে কোনো ন্যাচারাল টিথ থাকবে না। ক্লাস 2 একদিকে থাকবে কিন্তু পিছনে থাকবে না, বাকি সবগুলো দাঁত থাকবে। ক্লাস 3 হচ্ছে এডেন্টুলাস স্পেস কিন্তু দুই পাশে ন্যাচারাল টিথ থাকবে, এটা হচ্ছে ক্লাস 3। আর লাস্ট ওয়ান ক্লাস 4, কেনেডি ক্লাস 4, এটাও সিঙ্গেল এডেন্টুলাস স্পেস বাট ক্রসিং দ্য মিড লাইন। ক্রসিং দ্য মিড লাইন অর্থাৎ আমার সামনের দিকে এডেন্টুলাস স্পেস থাকতে হবে, অ্যান্টেরিয়র টুথের ক্ষেত্রে এডেন্টুলাস স্পেসটা হতে হবে। ধরে নিচ্ছি ধরে নিলাম আমার দুইটা সেন্ট্রাল ইনসাইজার নাই, তার মানে কি আমার মিড লাইন থেকে দুই দিকেই ফাঁকা। যদি মিড লাইন থেকে একটা সেন্ট্রাল ইনসাইজার না থাকতো তাহলে এটা বাউন্ডেড হতো, অর্থাৎ দুই দিকেই ন্যাচারাল টিথ আছে, কিন্তু যেহেতু মিড লাইন ক্রস করে নাই তাহলে এটা ক্লাস 3-এর মধ্যে পড়ে যেত। কিন্তু যখন আমার দুইটা সেন্ট্রাল ইনসাইজার থাকবে না এবং সাথে আরও মিসিং থাকতে পারে, তখন ওইটাকে বলা হবে হচ্ছে ক্লাস 4, কেনেডি ক্লাস 4 এডেন্টুলাস স্পেস। অর্থাৎ যখন অ্যান্টেরিয়রলি মিড লাইনটা ক্রস করে যাবে, এডেন্টুলাস স্পেসটা থাকবে হচ্ছে মিড লাইনে এবং এটা মিড লাইনটা দুই পাশে এডেন্টুলাস, অর্থাৎ 1 সেন্ট্রাল ইনসাইজার দুইটাই যখন মিসিং থাকবে, ওই ধরনের কেসগুলোকে আমরা বলবি হচ্ছে কেনেডি ক্লাস 4 ক্লাসিফিকেশন। তাহলে আমরা ক্লাসিফিকেশন খুব সোজাভাবে যদি বলি, এই জিনিসগুলো একদম প্রথমেই যারা নতুন তাদের জন্য খুব ইজি এবং যারা পুরনো তাদের জন্য একটু রিক্যাপচুলেট করা হবে। ওটা হচ্ছে কেনেডির ইউনিল্যাটারাল এডেন্টুলাস স্পেস এবং এটার পেছন দিকে কোনো ন্যাচারাল টিথ থাকবে না, ক্লাস 1। বাইল্যাটারাল এডেন্টুলাস স্পেস, যখন কোনো ন্যাচারাল টিথ পেছনে থাকবে না, ওইটা হচ্ছে ক্লাস 1। যখন ইউনিল্যাটারাল এডেন্টুলাস স্পেস, পিছনে ন্যাচারাল টিথ থাকবে না, ক্লাস 2। যখন একটা বাউন্ডেড থাকবে, অর্থাৎ একটা এডেন্টুলাস স্পেস কিন্তু এটা সামনে পিছনে ন্যাচারাল টিথ থাকবে, ওইটা হচ্ছে ক্লাস 3। এবং যখন মিড লাইনে এডেন্টুলাস স্পেস থাকবে, মিড লাইনে অর্থাৎ মিড লাইন সেন্ট্রাল ইনসাইজার দুইটাই মিসিং তখন, এবং এটার সাথে আরও অন্যান্য মিসিংও থাকতে পারে, কিন্তু
অবশ্যই দুইটা সেন্ট্রাল ইনসাইজার মিসিং হবে, ওই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ক্লাস 4 কেনেডি ক্লাস 4 ইন্ট্রোলজি স্পেস। তাহলে অনেকগুলো ক্লাসিফিকেশনের মধ্যে আমরা জানলাম হচ্ছে কেনেডি ক্লাস 1 ক্লাসিফিকেশন, কেনেডির ক্লাসিফিকেশন 1 2 3 4। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের ভবিষ্যতে আমরা যখন অন্যান্য ইয়েতে যাব তখন আমাদের কাজে লাগবে, ওইটা হচ্ছে কি বলে আরেক ধরনের আমরা বলবো ওইটা হচ্ছে ডেঞ্চারের উপর ডিপেন্ড করে। এখন আমরা যে কেনেডির ক্লাসিফিকেশনটা বললাম, এটা বললাম হচ্ছে স্পেসটা ইডেন্টুলাস স্পেসের উপর ডিপেন্ড করে। এখন আমরা যে একটু ক্লাসিফিকেশনটা বলবো ওইটা হচ্ছে ডেঞ্চারটার উপর ডিপেন্ড করে, অর্থাৎ এই যে রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চারটা আমরা তৈরি করব, ওইটা যদি শুধুমাত্র টুথের সাপোর্টে থাকে তাহলে হচ্ছে টুথ সাপোর্টেড, আর যদি টুথ অ্যান্ড টিস্যু সাপোর্টেড হয় তাহলে তখন আমরা বলবো হচ্ছে টুথ অ্যান্ড টিস্যু সাপোর্টেড। যেমন ক্লাস 3 অর্থাৎ ওই যে ইডেন্টুলার স্পেস, যেটার সামনে পেছনে দুই দিকেই দাঁত আছে, এইখানে যখন আমরা একটা ডেঞ্চার তৈরি করব, ওই ডেঞ্চারটা হচ্ছে টুথ সাপোর্টেড হবে, শুধুমাত্র টুথ থেকে সাপোর্ট নিয়েই সে এখানে বসতে পারবে। এছাড়া অন্যান্য যেগুলো আছে ক্লাস 1 ক্লাস 2 এগুলো হচ্ছে টুথ অ্যান্ড টিস্যু সাপোর্টেড। ক্লাস 3 হচ্ছে টুথ সাপোর্টেড, অর্থাৎ শুধুমাত্র দাঁত থেকে সাপোর্ট নিয়েই ডেঞ্চারটা থাকতে পারে। আরেকটা যেটা বললাম টুথ অ্যান্ড টিস্যু সাপোর্টেড, ওইটা কি, ওইটা দাঁত এবং সারাউন্ডিং স্ট্রাকচার অর্থাৎ রেসিডুয়াল রিজ ওইগুলো থেকেও সাপোর্ট নেবে। যেমন কেনেডি ক্লাস 1 এবং ক্লাস 2 ইডেন্টুলার স্পেসের জন্য যদি আমরা যে ডেঞ্চার বানাই ওইটা হচ্ছে টুথ অ্যান্ড টিস্যু সাপোর্টেড, এবং ক্লাস 3 জন্য যদি একটা ডেঞ্চার বানাই ওইটা হচ্ছে টুথ সাপোর্টেড। তাহলে আমরা একটা কেনেডি ক্লাসিফিকেশনটা আমরা করলাম হচ্ছে শুধুমাত্র ইডেন্টুলার স্পেসটাকে নিয়ে ক্লাসিফিকেশন, আর আরেকটা ক্লাসিফিকেশন আমরা করলাম হচ্ছে ডেঞ্চারটা যে বসবে ওইটা কাকে ধরে রাখবে ওইটার উপর ডিপেন্ড করে। যদি শুধু টুথ থেকে সাপোর্ট নেয় তাহলে হচ্ছে টুথ সাপোর্টেড ডেঞ্চার, আরেকটা বললাম হচ্ছে টুথ অ্যান্ড টিস্যু সাপোর্টেড ডেঞ্চার। এই জিনিসগুলো আমরা যখন মডেলগুলো আমাদের সাথে থাকবে, আমরা যখন একটা ডায়াগনোসিস করবো, একটা পেশেন্টের ডেঞ্চার তৈরি করতে যাব, একটা ইমপ্রেশন নেব, একটা মডেল তৈরি করব, মডেলটা আমার হাতের সামনে থাকবে, তখন আমরা হাতে নিয়ে আমরা বলতে পারবো যে এইটা কোন স্পেস, এই স্পেসটার ক্লাসিফিকেশন কি, এখানে আমরা টুথ সাপোর্টেড বানাবো বা টিস্যু সাপোর্টেড বানাবো অথবা টুথ টিস্যু সাপোর্টেড বানাবো। এই জিনিসগুলো আমরা তখনই বলতে পারবো যখন আমার হাতের সামনে এরকম একটা জিনিস থাকবে, এইটার উপর ডিপেন্ড করে আমি তো এই জিনিসগুলো আমি ইমপ্লিমেন্ট করব। আমাদের অবজেক্টিভসের মধ্যে ছিল আমরা আজকে যা যা কভার করতে চাচ্ছিলাম, ক্লাসিফিকেশন, ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, ডেফিনেশন, পার্টসগুলো বললাম। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে অ্যাপ্লিগেটস রুল, নামটা জেনে রাখো, অ্যাপ্লিগেটস রুল। অ্যাপ্লিগেটস আরেকজন সায়েন্টিস্ট, উনি কিছু রুলস তৈরি করেছিলেন। এটাকে অনেকটা বলা যায় হচ্ছে সাপোর্টিং, অর্থাৎ কেনেডির যে ক্লাসিফিকেশনটা যে করলো একদম সিম্পল, এইটার বাইরেও আরও কিছু জিনিস থাকতে পারে। ওই জিনিসগুলোকে কভার করার জন্য উনি যেটা করলো ওটাকে কিছু রুলস তৈরি করলো, যে রুলসটা কেনেডির ক্লাসিফিকেশনের উপরে ইমপ্লিমেন্ট করলে কেনেডির ক্লাসিফিকেশনের যে মানে ল্যাকিংসগুলো ছিল ওগুলো কভার হয়ে যায়। সেই অ্যাপ্লিগেটস রুল, এটা আমরা ভবিষ্যতে আবার কখনো যদি সুযোগ হয় ওইটা নিয়ে আলোচনা করব। আমরা যদি ক্লাসিফিকেশনটা বুঝতে পারি, সিম্পল ক্লাসিফিকেশনটা, এইটার যে দুর্বলতাগুলো রয়ে গেল ওইগুলোকে ওভারকাম করার জন্যই কেনেডির পরে অ্যাপ্লিগেটস রুলস করা হলো, যেটা এই কেনেডিক অ্যাপ্লিকেশনের উপরে বসানো হয়, বসিয়ে এটাকে ফুলফিল করা হয়, এবং এটা আমরা ক্লিনিক্যালি যখন কাজ করি তখন এটা আমাদের কাজে লাগে। এখন লাস্টলি আমরা যেটা করব আজকের টপিকের, ওটা হচ্ছে একটা স্টেপস। আমরা এতক্ষণ আলোচনা করলাম হচ্ছে রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চারটা কী, রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার পার্টসগুলো কী কী, রিমুভেবল পার্শিয়াল কেন করব, কীভাবে কাদের করব অথবা কোন জায়গায় করব, এবং যে জায়গাগুলোতে রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার করা হয় ওগুলোকে আমরা কীভাবে ক্লাসিফিকেশন করব বা ভাগ করব, এগুলো আমরা মোটামুটি আলোচনা করার চেষ্টা করলাম। লাস্টলি আমরা আলোচনা করব হচ্ছে আমরা যদি আসলে ক্লিনিক্যালি যে জিনিসটা আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, আমরা যদি একটা কাস্ট পার্শিয়াল ডেঞ্চার
তৈরি করতে চাই তাহলে আমাদের কী কী স্টেপসগুলো ফলো করতে হবে। আমরা যখন ক্লাসে পড়াই তখন আমরা কি করি, একটা ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা এই স্টেপসগুলো বলে শেষ করে দিই। তারপরে ইন্ডিভিজুয়ালি আমরা যেটা শুরু করি, প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা করে পড়ানো শুরু করি। এগুলোর জন্য এক একটা করে ক্লাস থাকে এবং প্রত্যেকটা স্টেপস, আমরা যে স্টেপসগুলো কথা বলবো ওই স্টেপসগুলো নিয়ে আবার প্রত্যেকটা আমরা আলোচনা করব। অর্থাৎ একটা কাস্ট পার্শিয়াল নেচারে করার জন্য আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো স্টেপস করব, ওই স্টেপসগুলো যদি আমি জানি, তারপর আমি ইন্ডিভিজুয়াল স্টেপসগুলো আলোচনা করব। তো আমরা স্টেপসগুলো খুব সিম্পল, আমরা বইয়ের ভাষায় তো আমরা জানবই, বই তো থাকলোই, বই পড়ার জন্য তো থাকলোই, বইয়ে সব কিছুই আছে, বইয়ের বাইরে কোনো কিছুই না। তো তোমাদেরকে খুব সিম্পল করে বলার উদ্দেশ্য হচ্ছে, আমার কাছে একটা পেশেন্ট আসলো, এখন আমি তার জন্য একটা যদি পার্শিয়াল নেচার, স্পেশালি কাস্ট পার্শিয়াল নেচার করতে হয়, তাহলে আমি কি করব। আমি যদি আমার কমন সেন্স অ্যাপ্লাই করি, তখন থেকেই আমি আমার কাজগুলো শুরু করতে পারবো। যেমন একটা পেশেন্ট আসলো, আমাদের কাছে যখন একটা পেশেন্ট আসে তখন আমরা কি করি, তার সাথে একটা কনভারসেশন করি। কনভারসেশন কেন করি? একটা ডায়াগনোসিস করার জন্য, যে কেন সে কি চায়, তার কি অবস্থা, তাকে যাচাই করার জন্য আমরা এই কাজটা করি। তাহলে আমরা যদি স্টেপসগুলো শুরু করতে চাই, তাহলে প্রথমে স্টেপসটা হবে কি, ডায়াগনোসিস। আমরা ডায়াগনোসিসের অনেকগুলো পার্ট আছে। ডায়াগনোসিসের মধ্যে হচ্ছে হিস্ট্রি টেকিং, কনভারসেশন, এক্সামিনেশন, আরও অনেক ডিটেলসে বলা যাবে। আমরা আগে ধরে নিচ্ছি যে ডায়াগনোসিস অর্থাৎ আমরা পেশেন্টের সাথে কথা বলবো, তার হিস্ট্রি নিব, ক্লিনিক্যাল এক্সামিনেশন করব, তার সম্বন্ধে কিছু ইনফরমেশন নিব, তারপরে আমরা কি করব, তাকে আমরা ডায়াগনোসিস করব যে হ্যাঁ, যে আপনার একটা রিমুভেবল পার্শিয়াল নেচার আমরা তৈরি করব। এই ডায়াগনোসিস নিয়ে আরও একটা পুরো ক্লাস হতে পারে। তাহলে ফার্স্ট স্টেপস হচ্ছে ডায়াগনোসিস। ডায়াগনোসিস ইনক্লুডস হিস্ট্রি টেকিং, ক্লিনিক্যাল এক্সামিনেশন। হয়ে গেল। আমরা এবার ডিসাইড করলাম যে হ্যাঁ, আমরা একটা কি করব, রিমুভেবল পার্শিয়াল নেচার তৈরি করব। এরপরের কাজ হচ্ছে আমাদের একটা ডায়াগনস্টিক কাস্ট তৈরি করা। আমরা পেশেন্টের একটা ইমপ্রেশন নিব, প্রাইমারি ইমপ্রেশন নিব, নিয়ে একটা মডেল তৈরি করব। এই মডেলটা তৈরি করে আমরা কি করব, পেশেন্টের যে কথাগুলো হিস্ট্রিতে আমরা যেগুলো নিলাম বা ক্লিনিক্যাল এক্সামিনেশন করে আমরা যে জিনিসগুলো দেখলাম, ওই ডায়াগনস্টিক কাস্টের মধ্যে আমরা কি করব, ওই জিনিসটা দেখব, যে ওই জিনিসটা মেলানোর চেষ্টা করব, বা এইটা আমরা স্টাডি করব। ডায়াগনস্টিক কাস্ট, দ্যাট ইজ অলসো কল্ড স্টাডি কাস্ট। আমরা স্টাডি কাস্ট ওইটা থেকে স্টাডি করলাম। করার পরে কি করব, কাস্ট পার্শিয়াল নেচার নিয়ে আমরা আলোচনা করছি। এইখানে নতুন একটা জিনিস তোমাদের এখন ইন্ট্রোডিউস করবো আমি, ওটা হচ্ছে সার্ভেয়ার লাগবে, একটা যন্ত্র সার্ভেয়ার। সেই সার্ভেয়ার দিয়ে ওটা সার্ভেইং করতে হবে। সার্ভেইং করে আমি যদি খুব সংক্ষেপে বলি, সার্ভেইংটা কেন করা হয়, একটা এই মডেলটা ওই সার্ভেয়ার যন্ত্রের মধ্যে বসানো হয়ে ওটাকে স্টাডি করা হয়, মেশিনের মধ্যে দিয়ে স্টাডি করা হয়, করে কিছু জিনিস বের করা হয়। যেমন এটার আন্ডারকাটস, টিস্যু আন্ডারকাটস, হার্ড টিস্যু আন্ডারকাটস, সফট টিস্যু আন্ডারকাটস, তারপরে হচ্ছে পাথ অফ ইনসারশন, পাথ অফ রিমুভাল, অর্থাৎ এটা কিভাবে ঢুকবে, কিভাবে বের হবে, অথবা এটার পজিশনটা কেমন হবে, যে এই যে এডেন্টুলার স্পেসটা এটা কেমন, এখানে কোনো অ্যাবনর্মালিটিস আছে কিনা, এই ধরনের বিভিন্ন জিনিসগুলো ওই সার্ভেয়ার একটা যন্ত্র দিয়ে বের করা হয়, করে ট্রিটমেন্ট প্ল্যানিং করা হয়। তাহলে আমরা একটা পেশেন্টের সাথে ডায়াগনোসিস করলাম, মডেল করলাম, করে মডেলটাকে আমরা কি করলাম, সার্ভেইং করলাম, করে কিছু পয়েন্টস বের করে রাখলাম, যে এই পেশেন্টের এই জিনিসগুলো আমাকে মডিফিকেশন করতে হবে, অথবা এই জিনিসগুলো অল্টারনেটিভ করতে হবে, অথবা এই জিনিসগুলো আমার ঠিক করতে হবে। আর আরেকটা জিনিস এখানে আমি উল্লেখ করতে ভুলে গেছি, ওটা হচ্ছে আমরা যখন হিস্ট্রি নিলাম, ওই হিস্ট্রি বা এক্সামিনেশন করলাম, তখন রেডিওলজিক্যাল বা রেডিওগ্রাফ একটা আমাদেরকে রাখতে হবে। কারণ ওই যে জায়গাটা, ইউনিটুলার স্পেসটা বা সারাউন্ডিংসটা, ওগুলার টুথের কন্ডিশন, পেরিডন্টাল কন্ডিশন, বোন কন্ডিশন, ইভেন কোনো বাড়ির রুট আছে কি না, বা এই ধরনের জিনিসগুলো আমরা ওই রেডিওগ্রাফ ছাড়া আমরা শুধুমাত্র ক্লিনিক্যাল এক্সামিনেশনে দেখতে পারবো না। তার মানে ওই যে ক্লিনিক্যাল এক্সামিনেশনের সময় আমার রেডিওলজিক্যাল এক্সামিনেশনও দরকার হবে। তো ওই যে পয়েন্টসগুলো আমি যেগুলো দেখে রাখলাম, এবং সার্ভেইং করে আরও কিছু পয়েন্টস বের করলাম, করার পরে আমি কি করব, একটা ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করব।
এই ট্রিটমেন্ট প্ল্যানটা কি, যে আমি এখানে কিভাবে করতে চাচ্ছি, এই জিনিসগুলো আমার বাধা আছে, এই জিনিসগুলো আমার ঠিক করতে হবে, এই জিনিসগুলো আমার এখানে আনতে হবে, যে জিনিসগুলো আমি হিস্ট্রিতে, এক্সামিনেশনে, রেডিওগ্রাফে সার্ভেইং করে পেলাম, ওই জিনিসগুলো আমাকে নিয়ে চিন্তা করতে হবে, একটা প্ল্যান করতে হবে, ট্রিটমেন্ট প্ল্যান। এখন হচ্ছে আমার ডায়াগনোসিস ছিল আমার, এটা আমি বানাবো, আমি অলরেডি ইমপ্রেশন নিয়ে স্টাডি করা শুরু করে দিলাম, করে সার্ভেইং করে আরও কিছু পয়েন্টস বের করলাম। এই যে জিনিসগুলো আমি বের করলাম, এইগুলো এখন আমি কি করব, ট্রিটমেন্ট প্ল্যান করব। এইগুলোকে নিয়ে আমি ট্রিটমেন্ট প্ল্যান করব, যে আমার তাহলে এই জায়গাটার উপরে আমার এই কাজগুলো করতে হবে। এবং এই কাজ করার জন্য আমাদেরকে কি করতে হবে, ওটাকে আমরা বলেছি মাউথ প্রিপারেশন। অর্থাৎ মুখে যে এইটা তো আমরা মডেলের মধ্যে চিন্তা করলাম, মডেলের মধ্যে বের করলাম, আর পেশেন্টের এক্সামিনেশন করে কিছু বের করলাম। এখন যে অ্যাবনর্মালিটিসগুলো ছিল বা যে পয়েন্টসগুলো আমরা ভালো যেগুলো ইউজ করব বা ট্রিটমেন্ট প্ল্যানের জন্য আমার যে জিনিসগুলো লাগবে, ওগুলো আমি মুখের মধ্যে, অর্থাৎ পেশেন্টের মুখের মধ্যে যে জায়গাটা, এই যে এডোন্টাল স্পেসটা, এইখানে তৈরি করব। বা ধরো পেরিডোনাল কন্ডিশন যদি ভালো না থাকে, ওইটার ভালোর জন্য আমরা রুট প্ল্যানিং, স্কেলিং করব। যদি কোনো ভাঙা দাঁত থাকে ওইটার ট্রিটমেন্ট করব, ক্যারিজ থাকলে ওইটার ট্রিটমেন্ট করব, যদি কোনো ব্রোকেন ডাউন রুট থাকে ওইটা এক্সট্রাকশন করব, যদি দেখা যায় যে রেসিডুয়াল রিজের কন্ডিশন খারাপ, ওইখানে আমি বোন গ্রাফটিং করতে পারি। যদি এখানে দেখা যায় যে টুথটা ইনক্লাইন্ড অর্থাৎ বাঁকানো, তাহলে ওটাকে আমি সোজা করার জন্য যদি আমার কিছু অংশ ঘষে ফেলতে হয়, ওটা আমি ঘষে ফেলবো। এই যে বিভিন্ন ধরনের কাজগুলো আছে, মাউথ প্রিপারেশন, এই সব কিছুকে আমরা বলি হচ্ছে মাউথ প্রিপারেশন। অর্থাৎ আমাদের পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নিয়ে এক্সামিনেশন করে, সার্ভেইং করে, ট্রিটমেন্ট প্ল্যানিংয়ের জন্য আমার যে জিনিসগুলো দরকার ছিল, ওই জিনিসগুলো আমি পেশেন্টের মুখে তৈরি করব। এটাকেই বলা হচ্ছে মাউথ প্রিপারেশন। এরপর হচ্ছে ডিজাইন অফ দ্য ফ্রেমওয়ার্ক। আমি এখন মাউথ প্রিপারেশন করার পরে কি করব, একটা ফাইনাল ইমপ্রেশন নেব। আমার রেডি হয়ে গেল যে আমি কি করতে চাই। মাউথ প্রিপারেশনের পরে আমি ডিজাইনটা করব, ওই যে একটা কেমন হতে পারে আমার ডেঞ্চারটা, ওইটার একটা ডিজাইন করব। করে আমার যদি আরও কিছু দরকার হয়, যেমন রেস্ট সিট তৈরি করতে হয়, যেটা ন্যাচারাল টিথে আমি বলেছিলাম একমাত্র কন্ট্যাক্ট একটা ডেঞ্চারের পার্টসের আমি বলেছিলাম যে একমাত্র অংশ পার্ট হচ্ছে রেস্ট, যেটা ওরাল ক্যাভিটির মধ্যে যে ন্যাচারাল টিথ থাকে, ওই ন্যাচারাল টিথের অক্লুসাল সারফেসে টাচ করে থাকে। এরকম যদি কোনো কিছু আমার দেওয়ার দরকার হয়, তাহলে ওইটা আমি তৈরি করে নিব। ডিজাইনের মধ্যে যদি আমার রেস্ট থাকে, 7টা পার্টের মধ্যে 7টাই যে সবসময় থাকবে এরকম না, কম বেশি হতে পারে, বাট এই পার্টসগুলো থাকে। তাহলে আমি যে ডিজাইনটা করব ওইটা আমি মডেলের মধ্যে করে দেখব, করে ওইটা আমি মুখের মধ্যে ওই যে মাউথ প্রিপারেশনের সময় আমি এটা ইনক্লুড করে ফেলবো। এরপর একটা ফাইনাল ইমপ্রেশন নিয়ে একটা মাস্টার কাস্ট তৈরি করব। মাস্টার কাস্ট তৈরি করে ওটা থেকে একটা ডুপ্লিকেশন করে একটা ডুপ্লিকেট কাস্ট বের করব, বা হচ্ছে রিফ্যাক্টরি কাস্ট আরও কঠিন হয়ে যাচ্ছে হয়তো, বা আমি একটা ওয়ার্কিং কাস্ট বলি। রিফ্যাক্টরি কাস্ট কি, এটা পরে আমরা শুধু শুনে রাখি, ভবিষ্যতে আমরা যখন প্রত্যেকটা স্টেপস আলোচনা করব তখন এটা ক্লিয়ার হবে। তাহলে আমি আমার মাউথ প্রিপারেশনের পরে আমি একটা কী করব, একটা ফাইনাল ইমপ্রেশন নিব। ফাইনাল ইমপ্রেশনের কি ম্যাটেরিয়াল, ওইটা আরেকটা ক্লাস হতে পারে। তো ফাইনাল ইমপ্রেশন নিয়ে একটা মাস্টার কাস্ট তৈরি করব। মাস্টার কাস্টটা আমরা সবসময় কী করি, ওটা প্রিজার্ভ করি, এবং মাস্টার কাস্ট থেকে একটা ডুপ্লিকেশন করে আরেকটা কাস্ট বের করি, যেটাকে বলা হয়েছে ওয়ার্কিং কাস্ট, যেটার উপর আমরা কাজ করি। যদি কোনো কারণে ওই ওয়ার্কিং কাস্টটা নষ্ট হয়ে যায় বা কোনো মডিফিকেশনের দরকার হয়, তখন আমরা কি করি, সেই যে অরিজিনাল যে মাস্টার কাস্ট যেটা রেখে দিলাম, যেটার উপর কাজ করা হয় না, ওইটা থেকে আরেকটা বের করে নিয়ে আবার কাজ করা হয়। এই জন্য মাস্টার কাস্টটা সবসময় প্রিজার্ভ করা হয়, এবং ওইটা থেকে ডুপ্লিকেট করে একটা ওয়ার্কিং কাস্ট বের করা হয়। এবং আমরা যখন কাস্ট পার্শিয়াল নেচারের কথা আলোচনা করি, তখন সেই ওয়ার্কিং কাস্টকে বলা হয় হচ্ছে রিফ্যাক্টরি কাস্ট। তো সেই আমাদের রিফ্যাক্টরি কাস্ট হলো, ডুপ্লিকেশন করে আমরা বের করলাম। তারপর এটার উপরে ল্যাবরেটরি প্রসিডিওর, এরপরে ওই যে কাস্টিং ওয়্যাক্স দিয়ে ডিজাইন করতে হবে। তারপরে হচ্ছে যে ডিজাইনটা আমরা করতে চাচ্ছি সেটা আমরা ওইখানে ওই ওয়ার্কিং কাস্টের উপর আমরা করব ওয়্যাক্স দিয়ে। তারপর এখানে আর্টিফিশিয়াল টুথ বসাবো এবং ল্যাবরেটরি স্টেপসগুলো সব যাব। তারপরে আর্টিফিশিয়াল টুথ বসানোর পরে আমরা কী করব, অক্লুশন চেক করব। আমরা আর্টিকুলেটরের নাম জানি। আর্টিকুলেটর একটা ডিভাইস যেটা কি করে, আমার আপার এবং লোয়ার জ দুইটাকে, আমি পেশেন্টের আপার এবং লোয়ার জকে যখন আমি এভাবে করব, ওই ডিভাইসটার মধ্যে এরকম আমি রিপ্লেস করতে পারি। আমার পেশেন্টের মুখের মধ্যে আপার এবং লোয়ার জ কেমন হবে, কি
কি রিলেশনে দাঁতগুলো আছে ওইটা আমি ওই আর্টিকুলেটরের মধ্যে দেখতে পারি। অর্থাৎ আমার মডেলগুলোকে আমার আর্টিকুলেট করে আমার চেক করতে হবে, ল্যাবরেটরি প্রসিডিউরের পরে অক্লুশন চেক করতে হবে। অর্থাৎ আর্টিফিশিয়াল দাঁতটা বসানোর পরে ওইটা মুখের মধ্যে যেভাবে ছিল ওই রকম হয় কি না ওইটা আমাকে অক্লুশনে, সোজা কথায় বলতে চাইলে অক্লুশনে আমি ওটা দেখব। তারপর আমি ওইটা এরপর ল্যাব যখন অক্লুশন ঠিক থাকবে তখন আমি ওইটা বাকি ল্যাব প্রসিডিউরগুলো শেষ করব। অর্থাৎ আমরা যেটাকে বলি হাফ ফ্লাস্কিং, ফুল ফ্লাস্কিং, ডি ওয়াক্সিং, তারপর হচ্ছে কিউরিং, অ্যাক্রাইলিক রেজিনের প্যাকিং, তারপরে কিউরিং, তারপর হচ্ছে ফাইনাল প্রসেসিস ফিনিশিং, এবং তারপর হচ্ছে ইনসারশন অফ দ্য পেশেন্ট, এবং পেশেন্টের মুখে আমরা দিয়ে দিই। এই হচ্ছে প্রথমে একটা পেশেন্ট আসার পরে এই স্টেপসগুলো আমরা ফলো করি, এবং এই প্রত্যেকটা স্টেপস হচ্ছে আরও অনেক ডিটেলস আমাদের পুরো সিলেবাসই কভার হয়ে যাবে যদি আমরা প্রত্যেকটা স্টেপস আলাদা আলাদা করে আলোচনা করি। তাহলে আমরা ডায়াগনোসিস করলাম, ওইটার মধ্যে কিছু জিনিস হবে, ট্রিটমেন্ট প্ল্যানিং করলাম, মাউথ প্রিপারেশন করলাম, তারপরে ডিজাইন করলাম, তারপরে ল্যাবরেটরি ওয়ার্ক করলাম, অক্লুশন দেখলাম, ল্যাবরেটরি ওয়ার্ক শেষ করলাম, এবং আমার ফিনিশিং যে বের হলো ওইটা আমি এখন পেশেন্টের মুখে ইনসার্ট করে দিলাম। এই যে ইনসারশন করে দিলাম, ইনসারশন করার পরে আমাদের কাজ শেষ হয়ে গেল এরকম না। স্টেপসের মধ্যে লাস্ট স্টেপস হচ্ছে পিরিয়ডিক রিকল। অর্থাৎ আমাদের একটা ধারণা হয় যে আমি পেশেন্টের মুখে একটা ডেঞ্চার ইনসারশন করে দিলাম, তারপর আমাদের কাজ শেষ। আসলে একটা রিমুভাল পার্শিয়াল ডেঞ্চার অ্যাডজাস্টমেন্ট বেশ ডিফিকাল্ট, এটার জন্য পেশেন্টের রিকলের প্রয়োজন হয়। এবং আমার ধারণা প্রত্যেকটা কেসেই কাস্ট পার্শিয়াল ডেঞ্চার হোক, কমপ্লিট ডেঞ্চার হোক, ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার হোক, এগুলোতে পেশেন্টের রিকলটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। তো আমরা এই স্টেপসগুলো ফলো করে একটা ডেঞ্চার তৈরি করব, করে পেশেন্টের মুখে ইনসার্ট করব, করে যদি কোনো মাইনর অ্যাডজাস্টমেন্ট দরকার হয় ওগুলো ওই সময় করে দেব, এবং পেশেন্টকে পরবর্তী 48 ঘন্টা পরে আমরা প্রথমে আসতে বলি দেখার জন্য তার কন্ডিশনটা কী হয়, এবং তারপরে আবার তার সুবিধা মতো আবার রিকল বা ফিউ উইকস পরে বা 1 মাস পরে আমরা তাদেরকে আসতে বলি, এবং আমরা এরকম কিছুদিন ফলো আপ দিই। কারণ রিমুভাল পার্শিয়াল ডেঞ্চারের কিছু অ্যাডজাস্টমেন্ট দরকার হয় ভবিষ্যতের জন্য। এই হচ্ছে একটা কাস্ট রিমুভাল পার্শিয়াল ডেঞ্চারের স্টেপস। তাহলে আজকে আমরা যদি খুব কম সময়ের মধ্যে খুব ছোট করে বইয়ের ভাষার বাইরে এসে কিছু রিমুভাল পার্শিয়াল ডেঞ্চার, কাস্ট রিমুভাল পার্শিয়াল ডেঞ্চার নিয়ে আলোচনা করলাম, ওইটার ডেফিনেশন নিয়ে আলোচনা করলাম, ওইটার ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, অল্টারনেটিভস, তারপরে আলোচনা করলাম হচ্ছে ক্লাসিফিকেশন। আরেকটা জিনিস বাদ গেল, ওইটা হচ্ছে অ্যাপ্লিকেটস রুল, যেটাকে ক্লাসিফিকেশনটাকে আরও মডিফিকেশন করেছে, আরও ইউজ ফ্রেন্ডলি করেছে। আর শেষে আমরা বললাম হচ্ছে একটা পার্শিয়াল ডেঞ্চার যদি আমি করতে চাই, পেশেন্ট আসা থেকে পেশেন্টের মুখে ইনসারশন করা পর্যন্ত কোন কোন স্টেপসগুলো আমরা ফলো করব। এইগুলাই হচ্ছে আমাদের রিমুভাল পার্শিয়াল ডেঞ্চারের সারা বছরের কাজ। আমরা যতটুকু আজকে আলোচনা করলাম এর প্রত্যেকটা পার্ট ইন্ডিভিজুয়ালি যদি আমরা আলোচনা করতে চাই, এটাই আমরা সারা বছর ক্লাসে আলোচনা করি। আমি জানি না তোমাদেরকে আমি কতটুকু বোঝাতে পারলাম, বাট আমাদের ভবিষ্যতে আরও কিভাবে হবে আমি তাও জানি না। আচ্ছা, একটা কোশ্চেন আছে, এটা আমি পরে বলছি। আমি একটু আগেও বলেছিলাম যে এটা হচ্ছে ক্লিনিক্যাল ক্লাস। আমরা যখন কনভেনশনাল ক্লাসে যাই তখন আমাদের ডিভাইসগুলো আমাদের সাথে আজকের জন্য যেগুলো দরকার ছিল, যেমন সার্ভেয়র, একটা কাস্ট পার্শিয়াল ডেঞ্চার, তারপরে বিভিন্ন ক্লাসিফিকেশনের মডেলগুলো, ওগুলো আমরা সাথে নিয়ে যাই, এবং ওগুলো আমরা ক্লিনিক্যালি তোমাদের হাতে দিয়ে তোমাদেরকে বোঝাই যাতে তোমাদের সুবিধা হয়। এরকম এই অনলাইনে, আর এখন অনলাইনও সম্ভব, কিন্তু এখন আমাদের সেই প্রিপারেশন ছিল না। এখন আমার বাসায় যতটুকু ছিল সেই ততটুকু নিয়েই তোমাদের সামনে হাজির হওয়া। আমি জানি না তোমাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি। আর একটা জিনিস, প্রস্থোডন্টিক্স সাবজেক্টটা এমনি একটু অন্যরকম, কেমন জানি তোমাদের কাছে মনে হয় যে একটু হাতুড়ি বাটালের কাজ অনেকটা, কিন্তু এই কাজটা আমাদেরকে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে প্রস্থোডন্টিক্স কাজকে অনেক বেশি হেল্প করবে, অনেক সুবিধা দিবে। এগুলো আরও ডিটেলস হয়তো বা বলবো কখনো সুযোগ হলে। এটাকে নেগলেক্ট করার কোনো সুযোগ নেই, কারণ আমাদের ডেন্টিস্ট্রির অনেক বড় একটা পার্ট প্রস্থোডন্টিক্স। তো ক্লিনিক্যালি আমরা যখন দেখব এই জিনিসগুলো আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। আশা করি
তোমরা কিছুটা হলো হয়তো বা আজকে উপকৃত হয়েছ, এবং আমরা ভবিষ্যতে যদি এরকম আরও সুযোগ পাই আমরা তখন ইন্ডিভিজুয়ালি আরও প্রত্যেকটা স্টেপস নিয়ে আলোচনা করব। আচ্ছা আচ্ছা একটা কি এনি ক্রাইটেরিয়া অফ বেস প্লেট এক্সটেনশন ডিজাইন on the basis of retention and stability while designing RPD. Designing of RPD, এটা রিমুভেবল পার্শিয়াল নেচার, যেটা এটা এটুকু আমি বলতে পারি, এইখানে এত সোজা হিসাবে এটুকু আসলে বলা সম্ভব না। তোমরা যদি ম্যাক্রিকেন্স রিমুভেবল প্রস্তরন্ডিক্সের ডিজাইন পার্টের মাত্র 10টা পাতা বা 10 পাতা মানে 10 পৃষ্ঠা মানে 5 পাতা এইটুকু একবার পড়ো, ডিজাইনিং সম্বন্ধে তোমাদের যে কোনো ধরনের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তোমাদেরকে আমরা সবসময় বলি যে অনেকগুলো বই ফলো করতে। এই যে এখন ডিজাইন সম্বন্ধে যদি কনফিউশন হয়, কোনো কিছু জানার থাকে ডিজাইন করার জন্য, ওইটার জন্য বেস্ট বই হচ্ছে ম্যাক্রিকেন্স রিমুভেবল প্রস্তরন্ডিক্স। খুব বেশি না, মাত্র 10টা পৃষ্ঠা 5টা পাতা। এইটা যদি তোমরা একটু দেখো, তারপর যদি আমাদের সাথে আলোচনা করো, অনেক কিছু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কারণ একটা বই পড়লেই তুমি ক্লিয়ার হয়ে যাবে না, কিন্তু তুমি আগে তোমার পড়তে হবে, তাহলে তোমার একটা আইডিয়া হবে। তখন আমি যদি তোমার সাথে কনভারসেশনে আসি, তাহলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আরেকজন বলেছে যে কন্ট্রাইন্ডিকেশনটা আলোচনা করা হয়নি। আসলে কন্ট্রাইন্ডিকেশন কিছু নাই। কন্ট্রাইন্ডিকেশনটা কি? যখন একটা ইডেন্টিটাস স্পেস, আমি যদি ওইভাবে বই তো বইয়ের ভাষায় আছে, আমি আমার ভাষায় বলি। ধরো এইটা একটা ইডেন্টিটাস স্পেস, এটার সাপোর্টিং যে 2টা দাঁত বা অ্যাবাটমেন্ট টুথ এগুলো উইক, তাহলে ওইখানে আমি অবশ্যই রিমুভেবল পার্শিয়াল নেচার এই মুহূর্তে করব না। তাহলে কি করব? এই 2টা দাঁত যেগুলো উইক দাঁত, ওই 2টা থেকে রিমুভ করে হিলিং হওয়ার পরে তারপর এখানে রিমুভেবল পার্শিয়াল নেচার করব। অর্থাৎ যদি উইক থাকে তাহলে আমি ওইখানে করতে পারছি না, এটা একটা কন্ট্রাইন্ডিকেশন। আবার এই কন্ট্রাইন্ডিকেশনটাকে আমরা ইন্ডিকেশন করতে পারি। এই 2টা দাঁতকে আমার যদি প্রিজার্ভ করা সম্ভব না হয়, এক্সট্রাকশন করে বড় স্পেসকে তখন আমি আবার এখানে রিমুভেবল পার্শিয়াল নেচার করতে পারি। এটা একটা হইতে পারে। 2 নম্বর, যদি এখানে দেখা গেল অনেকগুলো ক্যারিজ আছে, দেখা গেল পেশেন্টের ওরাল হাইজিন খারাপ, জেনুইন ওরাল হাইজিন খারাপ, পেশেন্টের পেরিওডাল কন্ডিশন খারাপ, আবার বলি মাল্টিপল ক্যারিজ দেখা যাচ্ছে বিভিন্ন দাঁতে, একটা ইডেন্টিটাস স্পেস আছে যেখানে রিমুভেবল পার্শিয়াল নেচার করা যায়, ওকে, কিন্তু তার সাপোর্টিং দাঁতে অথবা আশেপাশে ক্যারিজ করা অনেকগুলো রেস্টোরেশন আছে, অথবা তার পেরিওডাল কন্ডিশন খারাপ, অথবা একটা পেশেন্ট দেখেই তো আমরা একটা জাজমেন্ট করতে পারি তার ওরাল হাইজিন ভালো কি না, তার ওরাল হাইজিন খারাপ। ওইখানে যদি আমরা একটা ডেঞ্চারতে বোঝাচ্ছি এরকম একটা জিনিস আমি তৈরি করে দিলাম। আর কাস্ট পার্শিয়াল নেচার এখানে তো মাত্র 3টা পার্ট কনভেনশনালের, আর কাস্ট পার্শিয়াল নেচার হচ্ছে আরও বেশি, 7টা পার্ট আমি তোমাদের বলেছিলাম। তো এতগুলো পার্ট যখন এখানে থাকবে, তখন ওইটার মধ্যে বিভিন্নভাবে ফুড জমা হবে। আমরা তো আর খাওয়া দাওয়া ছেড়ে দেবো না। আমরা একটা ডেঞ্চার করার পরে আমরা চাই খাওয়া দাওয়া আরও ভালো করা যাবে। তাহলে কি এইটা যখন এই যে ক্ল্যাপসগুলো থাকবে, যে তারের মধ্যে দেখা যাচ্ছে, এগুলোর মধ্যে খাবার আটকাবে, তারপরে এই যে বিভিন্ন জায়গায় এইসব জায়গায় খাবার আটকাবে। তো যার ওরাল হাইজিন খারাপ, তার মানে সে কেয়ারফুল না, তাহলে সে এটা ঠিক মতো পরিষ্কার করবে না, তার জন্য তাহলে এইটা আরও খারাপ হবে। ইন দ্যাট সেন্স এগুলো হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন। তারপর কন্ট্রাইন্ডিকেশন কি হতে পারে আর একটু দেখে বলি। আচ্ছা, একটা কমন একটা কন্ট্রাইন্ডিকেশন বইয়ের ভাষায় যদি বলি, এ ল্যাক অফ পেশেন্টস অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ আমি একটা করে দিলাম কিন্তু পেশেন্ট এটা অ্যাকসেপ্ট করতে পারছে না, তাহলে এটা তার জন্য কন্ট্রাইন্ডিকেশন। এরকম অনেক পেশেন্ট পাওয়া যায় যে যখন আমরা তাকে দেখাই যে এরকম একটা জিনিস আমরা তৈরি করব, এটা আমরা কিছু আমাদের কাছে থাকে পেশেন্টকে, যখন আমরা ট্রিটমেন্ট ডায়াগনোসিস করার পরে প্ল্যানিংয়ে যাই, তখন তার সাথে আমরা বসি যে আমরা এরকম একটা জিনিস কাছাকাছি একটা জিনিস তৈরি করবো, এটা এরকম আপনার মুখে লেগে থাকবে, এটার এরকম পার্টগুলো থাকবে, তখন পেশেন্ট অ্যাকসেপ্ট করে না। এটাকেই বলা হচ্ছে পুওর পেশেন্টস অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ পেশেন্ট এটা অ্যাকসেপ্ট করছে না, তাহলে এটা তখন করা যাবে না। তাহলে আমি 3টা কন্ট্রাইন্ডিকেশন বললাম। একটা হচ্ছে সাপোর্টিং টুথগুলো যদি খারাপ থাকে, একটা হচ্ছে, আর সেকেন্ড বললাম ওরাল হাইজিন খারাপ থাকে, ক্যারিজ পেরিওডাল কন্ডিশন যদি খারাপ থাকে, আর লাস্টে বললাম হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন পেশেন্টস অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ পেশেন্ট নিচ্ছে না, এটা নিতে পড়তে পারবে না সে, তাহলেও এখানে করা যাবে না। খুব সিম্পল। আর এছাড়া অন্য যে কন্ট্রাইন্ডিকেশনগুলো আছে ওগুলোকে আমরা ইন্ডিকেশনে
নিয়ে আসতে পারি, ট্রিটমেন্ট করে ওগুলাকে আবার কন্ট্রাইন্ডিকেশনে নিয়ে আসা যায়। তো এই থাকলো আজকে। আমরা কতটুকু সময় কভার করলাম আমি জানি না। আর শুধুমাত্র ইন্ট্রোডাকশনে আমরা অনেক সময় পার করে দিলাম, অনেক সময়। আর আর সুবিধাটা হচ্ছে যে এখন যেহেতু রোজার সময় আমাদের ওই খাবার ব্যাপারটা নেই, আর সবাই এখন ঘরে বন্দি, তো দীর্ঘ সময় হয়তো বা তোমাদেরকে নিয়ে আটকে রেখেছি। কতটুকু কাজ হয়েছে এটা তোমরাই বলতে পারবে। আর মেইনলি আজকের ক্লাসটা ছিল হচ্ছে যারা নতুন ফাইনাল ইয়ারে আসছে বা আসবে তাদের জন্য, কারণ একটা ক্লাস সবার জন্য তৈরি করা যায় না। আমি সব ধরনের অডিয়েন্সের জন্য ক্লাস করতে হবে না, কারণ এক এক লেভেলের স্টুডেন্টের অ্যাকসেপ্টেন্স, এক এক ধরনের ইনফরমেশন দরকার। আজকের ইনফরমেশনগুলো ছিল যারা একেবারে নতুন আসছো তাদের জন্য। আর পুরনোদের যদি কোনো কনফিউশন থাকে একদম ইনিশিয়ালি কোনো ব্যাপারে, তারা তখন এটা তুমি কনফিউশনটা ক্লিয়ার হতে পারো। তবে আমরা যখন ভবিষ্যতে স্টেপসগুলো আলোচনা করব, যেমন ধরো এভরি পার্টস অফ দ্য কাস্ট পার্শিয়াল ডেঞ্চার অথবা এভরি স্টেপস অফ দ্য ফেব্রিকেশন অফ রিমুভাল পার্শিয়াল ডেঞ্চার, তখন যারা পুরনো তারা অনেকগুলো কোশ্চেনের তোমরা উত্তর পেয়ে যাবে। আর আমি আশা করছি যে আমাদের এই দুর্যোগ কেটে যাবে, আমরা আবার ক্লাসে ফিরতে পারবো, আমরা আবার তোমাদের সাথে সরাসরি তোমাদের সামনে অনেক সুন্দরভাবে, অনেক ভালোভাবে ডাইরেক্ট কনভারসেশন করে সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করতে পারবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, আমার জন্য তোমরা দোয়া করবে, আর আমিও তোমাদের জন্য দোয়া করি। সবাই সুস্থ থাকো, ঘরে থাকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।